আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় নাম্বার ৫ কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা নিয়ে শর্টকাটে একটু আলোচনা করার চেষ্টা করব। শুরু করা যাক। এই চ্যাপ্টারটাতে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা তিনটা জিনিস নিয়ে আমরা ক্যালকুলেশন বা যা কিছু করার থিওরি নিয়ে বা শর্টকাট যা কিছু করার করে থাকব। প্রথম শব্দ হচ্ছে কাজ। কাজ, এই কাজ নিয়ে আমি একটু কথা বলি যে কাজ জিনিসটা কি। আমরা যদি শর্টকাটে বলি সূত্র অনুসারে, কাজ মানে হচ্ছে, কাজ একটা স্কেলার রাশি, কাজ হচ্ছে বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। এটাকে বলা হয় এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে ওদের মধ্যকার কোণ। যদি আমি একটা বল দেখি, মনে করি আমি এখানে ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি, মনে করি এটা হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি, এফ এইদিকে, বস্তুটার মনে করি সরণ হচ্ছে এই দিকে। হতেই পারে, আমরা যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ছিলাম বা বলবিদ্যা চ্যাপ্টারটাতে পড়ছিলাম তখন দেখছিলাম যে হচ্ছে এই দিকে বল প্রয়োগ করলাম, বস্তুটা এইদিকে সরণ হচ্ছে। তাহলে বস্তুকে আমি বল প্রয়োগ করছি এইদিকে, সরণ হয়েছে এইদিকে, তাহলে ওদের কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে এফ এস কস থিটা, যেখানে এফ হচ্ছে বলের মান, এস হচ্ছে সরণের মান, আর কস থিটা হচ্ছে ওই থিটার কোসাইন অনুপাত আর কি। এই থিটাটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, যাই হোক, এখন এটাকে যদি আমরা মানে সূত্র দিয়ে যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা কাজকে এভাবে সংজ্ঞা দিতে পারি। কাজ হলো বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল। এটা হচ্ছে কাজের সূত্র। সূত্র থেকে সংজ্ঞা, কিংবা উল্টাভাবে আরেকটাভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল। দুইটাই হচ্ছে কাজের সংজ্ঞা সূত্র হতে কাজের সংজ্ঞা। একটা হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, কিংবা সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল। দেখি, আমরা একটু দেখি। প্রথমে দেখি এই 2 নাম্বারটা, মানে 2 নাম্বার যে সংজ্ঞাটা দিচ্ছি সেই সংজ্ঞা থেকে আমরা কাজের সূত্রটা কেমনে আসে সেটা দেখি। সরণ হচ্ছে এই যে এস, তাহলে আমরা কাজ যদি বলি ডাব্লিউ ইকুয়ালস টু বলবো সরণ। তাহলে সরণের দিকে বলের উপাংশ কি? এবার খেয়াল করি স্যার, এই বল এর উপাংশটা কি হবে? বলের দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। এটা আমরা নর্মালি জানি, আনুভূমিক ও উলম্ব উপাংশ, এটা ভেক্টরে পড়ছি। কিংবা আরও সহজ হইতে বললে ক্লাস 9-10-এর মতো করে, যে হচ্ছে এই বলটাকে যদি এভাবে আমি সরণের উপরে লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলে এই যেটুক পর্যন্ত অংশ এই লম্বটা এই এসের উপর থেকে কেটে নেবে, সেটাই হচ্ছে সরণের দিকে বলের উপাংশ। তো এটা কত? এটা যদি এফ হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা। এগুলো আমরা জানি, ভেক্টরে আমরা পড়ে আসছি। তাহলে এটা হবে কি? এফ কস থিটা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ঠিকই ওই এফ এস কস থিটাটাই আসছে। এই যে দেখেন, এই সূত্রটাই আলটিমেটলি আমার এখানে আসছে 2 নম্বর সূত্র থেকে। আচ্ছা, গেল। এবার 1 নম্বর সংজ্ঞা থেকে দেখি। এখন বলছি কি, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে বল নিই এবার, যেহেতু ভেক্টর, তাহলে এটাকে আমরা এখানে ডাইরেকশনটাকে মানে এভাবে ডাইরেকশন সেম রেখে এটাকে এরকম করে বাড়াই দিয়ে রাখতে পারি। তখন কি করব? তাহলে এবার কৃতকাজ সমান ডাব্লিউ ইকুয়ালস টু, মানে 1 নং সূত্র থেকে কৃতকাজ হচ্ছে বল ও বলের দিকে সরানোর উপাংশ। তাহলে বলের দিকে সরানোর উপাংশ মানে কি? এই যে দেখেন, তাহলে সরণের উপর থেকে বলের উপর, সরণ থেকে আমি বলের উপরে একটা লম্ব অঙ্কন করব। এই যে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলে এই সরণটা এই যে এইটুকু অংশ কেটে নিছে, এই যে এইটুকু অংশ কেটে নিছে এখানে, সেটা হচ্ছে বলের দিকে সরানোর উপাংশ। এবং সেটা কি? এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে কি? এস কস থিটা। তাহলে বলের দিকে সরানোর উপাংশ হচ্ছে এস কস থিটা। তাহলে দুইটাকে গুণ করলে ঠিকই এফ এস কস থিটা, যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি কাজের সূত্রটা পাইছি। আসলে এইটাই পাওয়ার কথা, সেটাই আমরা বলছি। তাহলে কাজ হিসেবে বলতে পারি বল ও বলের দিকে সরানোর উপাংশের গুণফল, কিংবা সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে, এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, বা এইচএসসি ইনিশিয়াল যখন আমরা পড়ছি তখন এইরকম বল দেখছি, যে হচ্ছে কন্টিনিউয়াস একটা বস্তুর উপরে বলবিদ্যা নিউটনিয়ান মেকানিক্স যে চ্যাপ্টারটা দেখছি, সেখানে আমরা দেখছি একটা বস্তুর উপরে কন্টিনিউয়াস 10 নিউটন বল 10 মিনিট ধরে চলছে, তাই না? এরকমই। এমন ছিল না যে স্যার প্রত্যেক সময়ে সময়ে বলের মান চেঞ্জ হচ্ছে, যে 1 সেকেন্ড, প্রথম সেকেন্ডে 1 নিউটন, দ্বিতীয় সেকেন্ডে 2, তৃতীয় সেকেন্ডে 3।
চতুর্থ সেকেন্ডে গিয়ে -2 এরকম হয় নাই কিন্তু, মানে বলের পরিমাণ নির্দিষ্ট ছিল। কি ছিল? বলের পরিমাণ নির্দিষ্ট ছিল, মানে অপরিবর্তনশীল ছিল। অপরিবর্তনশীল হলে আমরা এখানে এই যে জাস্ট এফ এবং এস এবং এদের মধ্যবর্তী কোণ থিটাকে কোসাইনের মধ্যে নিয়ে এই ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা পেয়ে যাই। তার মানে এই সূত্রটা, মানে এখানের মধ্যে যেটা দেওয়া আছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো যখন বল যখন অপরিবর্তনশীল, মানে বলটা কন্টিনিউয়াস সেম পরিমাণ ক্রিয়াশীল হবে। এমন হবে না যে নির্দিষ্ট সময় পর পর বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন হবে না। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কৃত কাজের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা এই সূত্রটা ইউজ করতে পারি, অর্থাৎ এফ ডট এস এটা ইউজ করতে পারি। কিন্তু হোয়াট ইফ যখন বলটাই পরিবর্তনশীল হবে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সরণ যেমন পরিবর্তন হচ্ছে, মানে সরণ যেমন হচ্ছে বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে এত 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 করে করে বাড়তেছে, বলও মনে করেন চেঞ্জ হচ্ছে। সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা গ্রাফ এঁকে দেখি, মনে করেন এমনটাই হইল যে হচ্ছে এই অক্ষ বরাবর আমি বল নিলাম, আমি দুইটা এক্সিস নিই, এটা একটা এক্সিস, এটা একটা এক্সিস। মনে করেন এই বরাবর হচ্ছে সরণটা দেখাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব অক্ষ বরাবর বলটা দেখাচ্ছে। মনে করেন বলটা হচ্ছে এইরকম গেল, এরকম। অর্থাৎ দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সময়ে কিন্তু বলটা সেম নাই, একটু করে উঠছে আবার নামছে, তার মানে কি প্রত্যেক সময় সময় এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আমার কৃত কাজ বের করতে বলছে, তাহলে আমার এই বলটা কিন্তু মনে করেন কথার কথা প্রথমে হইল 1 সেকেন্ড, হ্যাঁ, এরপরে বাড়তে বাড়তে 2 সেকেন্ড, এরপরে 3.5 সেকেন্ড, এরপরে আবার কত, আবার মনে করেন 0.5 সেকেন্ড, এরকম, মানে সরি 5 সেকেন্ড আর নিউটন আর কি, এগুলো সব নিউটন হবে। মনে করেন এগুলোর মানগুলো মনে করেন নিউটনে লিখি। মনে করেন প্রথম সেকেন্ডে হচ্ছে 1 নিউটন, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে 2 নিউটন, তৃতীয় সেকেন্ডে গিয়ে 4 নিউটন, চতুর্থ সেকেন্ডে গিয়ে 3 নিউটন, পঞ্চম সেকেন্ডে গিয়ে 2 নিউটন। তার মানে কি দেখেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বলটা পরিবর্তন হচ্ছে, মনে করেন এরকম একটা কিছু দেখালাম এখানে গ্রাফের মতো। তো এরকম করে যে চেঞ্জ হচ্ছে, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে পরিবর্তন হচ্ছে, তাহলে আমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কৃত কাজ বের করতে হবে না? তার মানে এইখান থেকে এই ইনিশিয়াল দেখেন এই জায়গাটা থেকে ওর যাত্রা শুরু হয়েছে, স্মরণ এখান থেকে, কারণ বল এখান থেকে শুরু হয়েছে, এইটুক পর্যন্ত ওর কৃতকাজ বের করতে হবে। তাহলে এখন কৃতকাজ কেমনে বের করবো খেয়াল করেন। তাহলে স্যার আমরা এই যে এই পুরাটাকে, এই যে এখানে এই অ্যাসটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, যেটা আমরা মনে করেন কাজের সুবিধার্থে আমাদের অ্যাকুরেসি পাওয়ার জন্য, কারণ এখানে খুব ছোট ছোট মান নিতে হবে আমার, খুব ছোট ছোট সময়ে কিন্তু বলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি মনে করেন এরকম ক্ষুদ্র 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 করে নিয়ে ফেললাম, অসংখ্য নিয়ে ফেললাম, তাহলে নিয়ে এবার যদি এই ক্ষুদ্র অংশ, মনে করেন এই ক্ষুদ্র অংশটার জন্য আমার কৃতকাজ কত সেটা বের করি, তারপর পরের ক্ষুদ্রটার কৃতকাজ বের করি, এরকম করতে করতে প্রত্যেকটা ক্ষুদ্র অংশের কৃতকাজ নিয়ে যোগ করে দিলে আমার মোট কৃতকাজ পেয়ে গেছি না? হ্যাঁ, মোট কৃতকাজ পেয়ে গেছি। এখন দেখি স্যার এই ক্ষুদ্র অংশের কৃতকাজ কত, দেখি এই ক্ষুদ্র অংশে বল কত, এটাকে বললাম ওই 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 সময়ে এটাকে বললাম এফ। তাহলে এই ডিস্টেন্সটা কত স্যার? দেখেন এই যে ছোট্ট এই ছোট্ট ছোট্ট ফালি নিছি, এইটা পুরো এসকে আমরা ছোট ছোট ফালিতে বিভক্ত করছি, এবং এই ফালির দৈর্ঘ্য মনে করি এই ফালির দৈর্ঘ্য হচ্ছে কত, ডিএস। আমরা এরকম কিন্তু ইন্টিগ্রেশনে করি, এটা ইন্টিগ্রেশনই করবো আলটিমেটলি আমরা ডিএস। তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য কৃতকাজ কী হবে আমরা কি জানি? কাজ বল ইন্টু সরণ, হ্যাঁ গেল বল ইন্টু সরণ, এরকম করে যদি এটাকে ডাইরেকশন দিই, তাহলে এটা হচ্ছে ছোট্ট একটা অংশ। তাহলে এরকম করে করে প্রত্যেকটার জন্য করতে করতে তাহলে আমার কী হবে দেখেন তো, এই ছোট একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্র হয়ে গেছে, এই দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেছে না? এই যে দৈর্ঘ্য হচ্ছে এফ আর প্রস্থ হচ্ছে ডিএস, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি এই ছোট আয়তের জন্য। তাহলে এরকম যদি আমি ছোট 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 সবগুলো যোগ করি, তাহলে ইন্টিগ্রেশন করে ফেললে আমার পুরো টোটাল এরিয়াটা পেয়ে যাবো না? এবং এটা কিন্তু আমরা জানি, আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়ছিলাম, কোনটা, পদার্থের গাঠনিক ধর্ম, ওই সময়টাতে আমরা দেখছিলাম যে হচ্ছে বল ভার্সেস সরণ লেখচিত্রের, হ্যাঁ লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রফলটাই হচ্ছে মোট কৃতকাজ। তাহলে এই কৃতকাজটা হচ্ছে কত, এই এফ ডট ডিএস দিলাম, ইনিশিয়াল মনে করেন এই পয়েন্টটা এখান থেকে এইটুক পর্যন্ত যাবে, তাহলে এইটাকে দিলাম S1, এটাকে দিলাম S2, তাহলে এটা S1 এটা S2। যদি আমরা লিমিট না দিলেও চলে, তো আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। এটা কার জন্য? যখন বলটা পরিবর্তনশীল হবে, এবং সেটাই আমাদের এই পিডিএফটার মধ্যে এখানে বলা হয়েছিল আর কি। এই যে দেখেন
এই যে দেখেন এটা কিন্তু বল কিন্তু কনস্ট্যান্ট ছিল, বলের কোনো মান চেঞ্জ হয় না, কিন্তু এখানে কিন্তু বলের মান চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এরকম করে বেড়ে গেল বলের মানটা। তাহলে বলের মান এভাবে বাড়লো আর এইটুক স্মরণ হইলো। তাহলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাহলে আমরা এই সূত্রটা পাই হচ্ছে যখন অপরিবর্তনশীল আমাদের বল থাকবে তখন আমরা কৃতকাজ নির্ণয় করব হচ্ছে এই সূত্র থেকে। তাহলে আমি এখানে লিখে দিই, যখন বল বল পরিবর্তনশীল যখন হবে, বল পরিবর্তনশীল, যদি বল পরিবর্তনশীল হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, এটা আমরা নর্মালি বুঝে গেছি। আচ্ছা, এখন এটাও কিন্তু ডট গুণফল, তাহলে এখানের মধ্যেও কী হবে, এটাকে ভেঙে দিলে FDS cos থিটা হবে। আচ্ছা যাই হোক, সবগুলাই সেম জিনিস আলটিমেটলি। তাহলে এই ডাব্লিউ ইকুয়ালসটা আমরা নর্মাল বললাম FS cos থিটা, মনে করেন পরিবর্তনশীল হোক অপরিবর্তনশীল হোক আলটিমেটলি এই কস্তিটা তো আসবেই। এইটাকেও যদি আমরা ভেঙে দিই তখন এটাকে কী হবে, এটাও আলটিমেটলি আমাদের কস্তিটাটা আসবেই। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে বল ও সরণের মধ্যকার কোণ যদি স্যার এই যে থিটাটা যদি 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তাহলে আমরা জানি cos 0 থেকে বড় কিংবা 90 থেকে ছোট হলে তখন cos থিটার মান হয়ে যায় প্লাস, cos থিটার মান হয়ে যাবে প্লাস। এই কারণে যখন 0 থেকে বড়, 0 সমান অথবা বড় এবং 90 থেকে ছোট হলে cos থিটার মান ধনাত্মক হয়। তাহলে cos থিটার মান ধনাত্মক হলে f এর মানও ধনাত্মক, s এর মানও ধনাত্মক, cos থিটার মানও ধনাত্মক, তাহলে আলটিমেটলি কাজটা হবে কি ধনাত্মক। কিন্তু যদি স্যার থিটার মান 90 ডিগ্রি হয়, cos 90 ইকুয়ালস টু 0 আমরা জানি, তাহলে আলটিমেটলি কাজটা কি হয়ে যাবে, w ইকুয়ালস টু fs cos 90 মানে হচ্ছে 0, তার মানে 0 হয়ে যাবে, তার কৃতকাজ হবে 0। এখন ঋণাত্মক কাজ কত, ঋণাত্মক কাজ হচ্ছে 90 থেকে বড় যদি মনে করেন মধ্যকার কোণ, হ্যাঁ এটা দেখাই, মনে করেন বল প্রয়োগ করছি আমি এইদিকে এই ডাইরেকশনে, এটা হচ্ছে আমার বল প্রয়োগ করছি, কিন্তু আলটিমেটলি আমার সরণটা হচ্ছে এইদিকে। তাহলে দেখেন তো দেখেই বোঝা যাচ্ছে স্যার বলটা হচ্ছে, দেখেন বলটা হচ্ছে এই সাইডে, বলটা হচ্ছে এই সাইডে, বস্তু এদিকে স্মরণ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না, বস্তু তার বিপরীত দিকে স্মরণ হচ্ছে, অর্থাৎ এদের মধ্যকার কোণ কিন্তু আলটিমেটলি এখন 90 ডিগ্রি এর চেয়ে কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে আমরা জানি cos 90-র চেয়ে বড় কোনো একটা মান বসালে, cos এর মধ্যে 90-র চেয়ে বড় কোনো মান বসালে সেটা নেগেটিভ হয়ে যায়, আলটিমেটলি কৃত কাজ মাইনাস হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে কি ঋণাত্মক কাজ। তাই ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটা হচ্ছে কি 90 থেকে বড়, এবং এইটা ভুল লিখছে এখানে, আমাদের এখানে পিডিএফের মধ্যে অনেক কিছু এরকম করে টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে 180 এর সমান অথবা ছোট, আর 180 হলে তো -1ই হয়ে যায়, এটা আমরা নর্মালি জানি। তাহলে গেল, এরপর যদি যাই ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। আচ্ছা, আমরা এতক্ষণ রৈখিক গতির পড়া পড়ছি, এখন একটু কৌণিক গতির কথা বলি। আচ্ছা, রৈখিক গতিতে আমরা কি পাইছি, রৈখিক গতিতে W ইকুয়ালস টু FS রৈখিক বল আর রৈখিক সরণ পাইছি, আর cos থিটা যাই হোক। আচ্ছা গেল, এখন কৌণিক গতিতে আমরা যদি করি তাহলে রৈখিক গতির সাথে কৌণিক গতির সম্পর্কটা দেখি। রৈখিক গতির F কৌণিক গতিতে কি, কৌণিক গতিতে কৌণিক বল মানে টাউ বা টর্ক, আর রৈখিক সরণ S কৌণিক সরণ কত থিটা, তাহলে কৌণিক বা ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকাজ হতে টাউ থিটা বা টর্ক ইন্টু থিটা। এখন এই থিটা মানে কি একটু দেখি, মনে করেন এই যে এটা হচ্ছে ওর সাম্যাবস্থা, এটা হচ্ছে 0, তাহলে ও প্রথমে ছিল মনে করি এইটুকু, মানে কি ফার্স্টে ও থিটা 1 এইটার সাথে সাম্যাবস্থার সাথে এইটার সাথে থিটা 1 কোণে সে ছিল, থিটা 1 কোণে সে ছিল, তাহলে ওর আগের অবস্থান ছিল এখানে, ও ঘুরে মনে করেন এইখান থেকে এইটুক পর্যন্ত আসছে, এইটুক পর্যন্ত আসছে, তার মানে আলটিমেটলি এখন কই চলে গেছে এইখানে, তাহলে ওর অবস্থান হয়ে গেছে এখানে। তাহলে সাম্যাবস্থার সাপেক্ষে মনে করি সেই কোণটা হচ্ছে থিটা 2, তাহলে আলটিমেটলি ওর গেছে কতটুকু, ও এইখান থেকে এইটুক পর্যন্ত গেছে, তার মানে কি থিটা 2 মাইনাস থিটা 1 না, তাহলে ওর আলটিমেট সরণ যদি এই কোণটা হয়, এই কোণটা এইখান থেকে এইটুক, কিন্তু আসলে তো ও এখান থেকে এইটুকুই গেছে, তাই না, তাহলে এইখান থেকে এইটুক যে গেছে ওর সরণটা হচ্ছে থিটা, সেই থিটাটা কী হবে, সেই থিটাটা হবে থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে আলটিমেটলি আমাদের কৃতকাজটা কী হবে, কৃতকাজটা হবে টাউ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের কৃতকাজ আর কি। তো দেখি এবার আমাদের একটু পিডিএফে যাই, পিডিএফে ফেরত গেলে আমরা এটাই পাই, এই যে দেখেন টাউ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকাজ। এখন স্প্রিংয়ের বল দ্বারা, আচ্ছা যাই হোক, স্প্রিংয়ের বল দ্বারা কৃতকাজ বা স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি কেমন সেটা আমরা একটু দেখি। মনে করেন এটা হচ্ছে স্প্রিং, হ্যাঁ এটাকে আমি টেনে মনে করেন এটাকে আমি
ফার্স্টে টানাই আছে, যাই হোক এটা, হ্যাঁ ও মনে করেন সাম্যাবস্থা হওয়ার কথা ছিল এখানে, হ্যাঁ ওর সাম্যাবস্থা এখানে থাকার কথা, কিন্তু সেখান থেকে সে কতটুকু দূরে আছে, সে এক্স পরিমাণ দূরে আছে, এক্স পরিমাণ দূরে আছে। তাহলে ওকে আমি এইটুক টেনে আনছি, এর মধ্যে যে বিভব শক্তিটা জমা হয়েছে সেই শক্তিটা কত, সেই শক্তিটা আমরা জানি, সেটা কি আমি যে কাজ করছি সেটা বলি, কিংবা সেই শক্তিটার কথাই বলি, সেই শক্তিটা মনে করেন হচ্ছে ইপি, সেই ইপিটা হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি। তার মানে এখন ও ইনিশিয়াল যে অবস্থায় আছে সেটাকে বললাম এক্স আই, এখন ইনিশিয়াল অবস্থায় আছে, তাই ইনিশিয়াল অবস্থায় ওর শক্তি হচ্ছে এক্স আই। ওকে, বুঝতে পারছি। এবার এটাকে যদি আমি আরেকটু টানি বা নামাই, যেখানে যাক না কেন, সেটাকে মনে করেন আমি স্প্রিংটাকে এখানে এইটুক পর্যন্ত আনলাম, ফাইনাল এইটুক পর্যন্ত নিয়ে আসলাম। তার মানে কি সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে, যাই হোক সংকুচিত পর্যন্ত আমরা আনি। তাহলে এখন হচ্ছে ওর সাম্যাবস্থা থেকে ডিস্টেন্স কতটুকু, এক্স এফ, এখন হয়ে গেছে এক্স এফ। তাহলে এখন ওর এই অবস্থানে ওর বিভব শক্তি কত, এই অবস্থানে ওর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স এফ স্কোয়ার, যেখানে কে হচ্ছে কি ওর স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে এটা দ্বারা কৃতকাজ কি, আমি যে এই ওকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়েছি, কৃতকাজ কি ওর আগেরটা থেকে পরেরটা বাদ দিব। তার মানে কি কৃতকাজ হচ্ছে ওর ওই যে বিভব শক্তির যে পরিবর্তন হয়েছে, এটা আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে একটু পরে দেখব। কাজ শক্তি উপপাদ্য মানে হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, মানে আমি যেটুকু কাজ করব সেটা ওর বিভব শক্তির পরিবর্তনের সমান হতে পারে, কিংবা গতিশক্তির পরিবর্তনের সমান হতে পারে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার, ঠিক আছে, এক্স আই স্কোয়ার বা মাইনাস এক্স এফ স্কোয়ার গেল। তাহলে সেই কথাটা এখানে বলছে, এই দেখেন স্প্রিং বল দ্বারা মানে আমি স্প্রিং বল দ্বারা যে কাজটা হয়েছে, এই যে মনে করেন এখান থেকে স্প্রিং বল দ্বারা কাজ হয়েছে, আমি এই যে এইটাকে এখানে রেখে দিয়েছিলাম, ফার্স্টে ছেড়ে দিয়েছি, আর এটা উপর দিকে উঠছে না, নাকি আমি ওকে চাপ দিতে হবে, সাম্যাবস্থা থেকে তো ওকে আমি বাড়ায় রাখছি, তাহলে ওকে ছেড়ে দিয়েছি যেহেতু উপরের দিকে উপরের দিকে উঠছে। তাহলে এটা কিসের কারণে হয়েছে, স্প্রিংয়ের নিজের একটা বল সৃষ্টি করতেছে। তো স্প্রিং নিজের একটা বল সৃষ্টি করে না, যেটাকে প্রত্যয়নী বল বলা হয়। তো স্প্রিং বল যে সৃষ্টি হয়েছে, তাহলে স্প্রিং বল উপরের দিকে সরানো হয়েছে এদিকে, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে কত, হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। মানে এখান থেকে যদি হাফ কে কমন নিয়ে ফেলে আমি এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার আসে। এখানে আই মানে হচ্ছে ইনিশিয়াল, এফ মানে হচ্ছে ফাইনাল, সেটাই করছে। এই যে দেখেন এখানে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে স্প্রিং বলের বিপরীত কৃত কাজ কী হবে, উল্টাটা হবে। তাহলে হাফ কে এক্স এফ স্কোয়ার মানে ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার মানে ইনিশিয়াল স্কোয়ার। তাহলে একটা মনে রাখলে আমরা আরেকটা পারবো। মাথায় রাখবেন বল দ্বারা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, আর স্প্রিং বলের বিপরীতে মানে বিরুদ্ধে আর কি, তাহলে বিপরীত করে দিব। তাহলে এক্স মানে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার গেল, এটুকু আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে স্প্রিংয়ের যে সমান্তরালে যুক্ত বা শ্রেণীতে যুক্ত করা, এইটা নিয়ে আমি আর এত থিওরি পড়াচ্ছি না, এটা আমি শর্টকাটে যদি বলে দিই। দেখেন আমরা রোদের ক্ষেত্রে পড়ছিলাম, রোদ কীভাবে কীরকম, রোদকে শ্রেণীতে যুক্ত করলে শর্টকাটে বলি, রোদকে শ্রেণীতে যুক্ত করলে কী ছিল, ওদের তুল্য রোধ ছিল আর এন ইকুয়ালস টু আর ওয়ান থেকে, সরি আর এন ইকুয়ালস টু না, আর এস মানে সিরিজ, হ্যাঁ লিনিয়ার সিরিজে যুক্ত করলে আর ওয়ান আর টু আর থ্রি এরকম ডট 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 আর এন। এটা হচ্ছে কি রোধের ক্ষেত্রে। সো আর রোধের ক্ষেত্রে যখন সমান্তরালে ছিল, রোধের ক্ষেত্রে সমান্তরাল কী ছিল, আর পি ইকুয়ালস টু, সরি আর পি না, 1/rp ছিল, 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট 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 1/rn। এটা হচ্ছে রোধের ক্ষেত্রে। মাথায় রাখবেন রোধ আর স্প্রিং পরস্পর বিপরীত। স্প্রিংয়ের ক্ষেত্রে বিপরীতটা হবে কীরকম স্যার, স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী হবে হচ্ছে রোধের মতো করে, মানে স্প্রিং কনস্ট্যান্ট, মনে করি একটা একাধিক স্প্রিং সমান্তরাল আছে, শ্রেণীতে থাকলে তখন কী হয়ে যাবে আমার এই যে রোধের সমান্তরালের মতো, মানে স্প্রিংয়ের শ্রেণী আর রোধের সমান্তরালের সূত্র সেম, আর স্প্রিংয়ের সমান্তরাল আর রোধের শ্রেণী সেম। তাহলে আমরা এটা ইজিলি বলে ফেলতে পারি, এটা গেল। আর এটা হচ্ছে সমান্তরাল, স্প্রিংয়ের সমান্তরাল এই যদি যুক্ত করি, এগুলো হচ্ছে কি তুল্য স্প্রিং কনস্ট্যান্ট আর কি। তাহলে সমান্তরালে যুক্ত করলে রোধের শ্রেণীর মতো করে কী হবে, K1 প্লাস K2 প্লাস K3 এরকম করে করে
কত কে এন পর্যন্ত, এগুলো আমরা নর্মালি জানি। অর্থাৎ স্প্রিংয়ের সমান্তরাল শ্রেণী রোধের সমান্তরাল শ্রেণীর উল্টা, সেটাই করছে। এই যে দেখেন, স্প্রিংয়ের শ্রেণী যখন করছে তখন 1/, হয়ে গেছে, আর স্প্রিংয়ের সমান্তরাল যখন করছে তখন নর্মালি যোগ হয়ে গেছে। গেল আমাদের স্প্রিংয়ের পার্ট এই জায়গায় শেষ হইল। এবার আমরা অভিকর্ষজ বল দ্বারা বা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ পৃথিবী পৃষ্ঠ থেকে, মানে এই উচ্চতায় কোনো বস্তুকে উঠাতে আমাদের এই যে কৃতকাজটা কত, এটা আমরা কোথায় পড়ছি? আমরা পড়ছি হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো মুছে ফেলি বা এগুলোকে আমরা সাইডে সরায় রাখি। আমরা যখন মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ছিলাম তখন দেখছি এটা যদি পৃথিবী হয়, সাপোজ পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা, মহাকর্ষীয় ক্ষেত্র মানে অসীম দূরত্ব থেকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আনি, মনে করি সেটাকে এই ভূপৃষ্ঠের উপর আনছি, এই যে এইখান থেকে এটা মনে করি অসীম দূরত্ব, এখান থেকে এই জায়গায় বস্তুটাকে আনছি, এই যে আনতে তড়িৎ ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্রের এই বিন্দুতে আনতে আমার কৃতকাজ কত ছিল, এটা আমরা ওই চ্যাপ্টারটাতে পড়ছি। ডাব্লিউ ইকুয়ালস টু, ওইটা নিয়ে আমরা এখানে আর ব্যাখ্যা করতেছি না, জি এম বাই আর, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, এই ডিস্টেন্সটা কেন্দ্র থেকে ব্যাসার্ধ সমান দূরত্বে, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বিন্দুতে আনতে। এখন এই বিন্দুতে আনতে কৃতকাজ এত, তাহলে অসীম দূরত্ব থেকে, এটা মনে করি অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে কৃতকাজ এত। তাহলে এবার যদি অসীম থেকে আমরা এই বিন্দুতে মনে করি এই উচ্চতা, এই বিন্দুতে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, এই এইচ পরিমাণ উপরে, তাহলে এখান থেকে এইটুক ডিস্টেন্স আসবে কৃতকাজ। তাইলে আমরা তখন অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে কৃতকাজের জন্য এই আরটা কাউন্ট করছি। তাহলে এখন অসীম থেকে এই বিন্দুতে আনতে হলে এই পুরো দূরত্বটা কাউন্ট করবো না, তাহলে এই পুরো দূরত্বটা হলে কি হবে, আমরা হচ্ছে W1, এটার জন্য হচ্ছে W1 আর এটার জন্য হচ্ছে W2, তাহলে জি এম বাই তখন কী হবে, R+H হবে। এখন কথা হচ্ছে স্যার আমাকে বলছে কি, আমি তো অসীম থেকে আনার কৃতকাজ বলছি, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে এই বিন্দু থেকে এইখানে নিয়ে যাব এখানে, তাহলে কাজ কোনটাতে বেশি, W1-এ বেশি নাকি W2-তে বেশি? অফকোর্স W1-এ বেশি। তাহলে এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে নিয়ে যেতে হলে কৃতকাজ কত, এই বিন্দুতে আনতে যতটুকু শক্তি আর এই বিন্দুতে আনতে যতটুকু শক্তি, দুইটার পার্থক্য। তাহলে যদি দুইটার পার্থক্য বলি, আলটিমেটলি W ইকুয়ালস টু, মানে এই বিন্দু থেকে এই উচ্চতায় তুলতে, মানে এইখান থেকে এই উচ্চতায় বস্তুটাকে তুলতে আমার কৃতকাজ হচ্ছে গিয়ে W ইকুয়ালস টু W2 মাইনাস W1 মাইনাস W2, কারণ W1টা বেশি, অফকোর্স W1 বেশি, তাহলে W1 মাইনাস W2 হুইচ ইজ ইকুয়ালস টু GM বাই R মাইনাস GM বাই R+H। এখন আমি যদি GMকে কমন নিয়ে ফেলি, 1/R মাইনাস 1/R+H, এটা হচ্ছে কৃতকাজ কোথায় এই বিন্দু থেকে, মানে মহাকর্ষীয় ক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে অভিকর্ষজ বলের বিপরীত কৃতকাজ। কেন স্যার? কারণ আমরা ফার্স্টে কাউন্ট করছিলাম এই ডাইরেকশনে, কিন্তু এখন বলতেছি এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে, অবশ্যই অভিকর্ষজ বল কি নিচের দিকে টানতেছে ওকে, কিন্তু আমি ওকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে উপরে তুলতেছি, তাহলে কৃতকাজ হবে হচ্ছে W ইকুয়ালস টু GMM ইন্টু 1/R মাইনাস 1/R+H। এইটাই হচ্ছে আমার কি এইটুক পর্যন্ত উঠাতে কৃতকাজ গেল। এখন যদি বলি ক্ষেত্রের দুইটা বিন্দু, এখন আর এই উচ্চতায় বলতেছি না, মনে করি এইটা হচ্ছে এইটা এখানে এই মহাকর্ষীয় ক্ষেত্র কিন্তু অসীম পর্যন্ত থাকে, মহাকর্ষীয় বলের ডিস্টেন্স কিন্তু মানে প্রভাব গোলক বললে সেটা হচ্ছে অসীম পর্যন্ত ডিস্টেন্সের একটা ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে মনে করি এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দু এ, এখান থেকে নিয়ে গেছি কি বিতে, এতক্ষণ কী করছি ভূপৃষ্ঠ থেকে ওই উচ্চতায় তুলছি, এখন বলতেছি কি এ বিন্দু থেকে, মানে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে, তাহলে এ বিন্দুতে ওর শক্তি কত, এই বিন্দুতে শক্তি হচ্ছে GM/R এ, হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর এ, কোত্থেকে কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা, কেন্দ্র থেকে এ বিন্দুর ডিস্টেন্স হচ্ছে আর এ, আর কেন্দ্র থেকে বি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে কি আর বি। যদি এটা হয় তাহলে এ বিন্দুর জন্য কৃতকাজ হচ্ছে GMM/RA, আর বি বিন্দুর জন্য কৃতকাজ হচ্ছে GMM/RB। এখন এ থেকে বিতে যেহেতু নিয়ে গেছি, তাহলে কি করব, WB থেকে WA বাদ দিয়ে দিলে আমি আলটিমেটলি যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকাজ সেটা পাওয়া যাবে। তাহলে GMMকে যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে 1/RB মাইনাস 1/RA, ওইটা আমার এখানে বলা আছে।
এই যে এইটা, এই যে দেখেন, যদি মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বলা হয়, হ্যাঁ এখানে আমরা মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ বলছে, আচ্ছা যাই হোক, বা উল্টাভাবে বলা যেতে পারে, উল্টাভাবে যদি বলি তখন দেখা যাবে এটা বি বা এটা, যাই হোক মেন কথা হচ্ছে এ থেকে বিতে গেছে, তাহলে 1/RB - 1/RA গেল, এটা একটা সূত্র গেল। এবার হচ্ছে গতিশক্তি, আর গতিশক্তির সূত্র এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ছি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv², হ্যাঁ হাফ mv², তো এটা ইকুয়ালস টু p²/2m, এটাও আমরা জানি। কেমনে জানি স্যার? কারণ এদিকে একটা m দিয়ে যদি গুণ করি, উপর একটা m দিয়ে গুণ করলে তাহলে কি হয়ে যায় mv, তাহলে কি হচ্ছে 1/2m। স্যার mv মানে হচ্ছে রৈখিক ভরবেগ, এটা হচ্ছে mv² না, এটা হচ্ছে mv², তাহলে এটা mv², তাহলে এটা আলটিমেট দ্বারাই হচ্ছে 1/2m, এটা p, রৈখিক ভরবেগকে আমরা p দিয়ে বলি, লিনিয়ার মোমেন্টাম, তাহলে এটা হচ্ছে কি p²/2m, এটা আর কোনো বিষয় না, এটা হচ্ছে কি গতিশক্তি ইকুয়ালস টু এটা আর কি। তো এগুলো আমাদের বলার দরকার নেই, এত বেশি কথা বলার এগুলো নিয়ে দরকার নেই। তারপর হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এটা মানে হচ্ছে আমার কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন কিংবা বিভব শক্তির পরিবর্তন। মনে করেন কোনো একটা বস্তুর একটা গতিশক্তি আছে, কোনো একটা বস্তুর মনে করেন গতিশক্তি আছে, কীরকম সামথিং লাইক দ্যাট, মনে করেন এই বস্তুটার গতি আছে, এই বস্তুটা হচ্ছে ভি, আমি ইউ বলি, ইউ বেগে চলতেছে, তাহলে ওর গতিশক্তি ফার্স্ট অফ অল, ওর ভর যদি এম হয় তাহলে ওর গতিশক্তি হবে হচ্ছে কি mU²। এখন ওর উপর যদি আমি কাজ করি, সামথিং কাজ করার পর যদি এই বস্তুটার বেগ কি হয়ে যায়, ভি হয়ে যায়, কি হয়ে যায়, এটা হচ্ছে এম ভরই রয়েছে কিন্তু ভি হয়ে গেছে, তাহলে ওর গতিশক্তি কত হয়ে গেছে, তাহলে ওর গতিশক্তি হয়ে গেছে হাফ mv²। তাহলে গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে, এই হাফ mv², মানে পরেরটা মাইনাস হাফ mU², তাহলে ওর উপর যে আমি কাজ করছি এটা হচ্ছে ওর গতিশক্তির পরিবর্তন। বা এটা না বলে যদি আরেকটা বলি, যে কোনো একটা বস্তুর বিভব শক্তি হচ্ছে একটা ছিল, কাজ করার পরে ওর বিভব শক্তি চেঞ্জ হয়ে গেছে, এই যে বিভব শক্তি যেইটুক চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে কৃত কাজের মান, সেটাই আমাকে বলা হয়েছে আর কি এখানে। এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য, মানে কৃত কাজ সমান হচ্ছে শক্তির পরিবর্তন, মানে গতিশক্তি হোক কিংবা বিভব শক্তি হোক গেল। এখন অভিকর্ষজ বিভব শক্তি, আমরা অভিকর্ষজ বিভব শক্তি সমান mgh জানি। এই এইচটা নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন আছে, স্যার এই এইচটা কি? আমরা অভিকর্ষজ বিভব শক্তি মানে আমার ক্লাস যারা এসএসসিতে করছেন, এই অভিকর্ষজ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি মানে হচ্ছে আমরা যদি বলি এটাকে ইপি বলা হয়, এবং এটা হচ্ছে mgh, এটা আমরা জানি। এখন এই এইচ জিনিসটা কি, এটা আমাদের ক্লিয়ার না থাকার কারণে অনেকের প্রবলেম হয়। এই এইচটা মাথায় রাখবেন হচ্ছে উচ্চতা বলা হয়, ঠিক আছে, আচ্ছা যাই হোক, উচ্চতা বলা হয়েছে, কিন্তু এই উচ্চতাটা কিন্তু যেমন তেমন উচ্চতা না। এই উচ্চতা মানে হচ্ছে আমার যে একটা বস্তুর ভরকেন্দ্রে যেইটুক সরণ হইতে পারবে, উলম্ব সরণ হইতে পারবে। আমরা যেহেতু অভিকর্ষজ বল নিয়ে কথা বলতেছি, আমরা যেহেতু অভিকর্ষজ বল এর কারণে যে বিভব শক্তি সৃষ্টি হচ্ছে, সেই বিভব শক্তির কথা বলতেছি, তাহলে ওই বিভব শক্তির জন্য আমার যদি এইচ কাউন্ট করি, এইচটা মাথায় রাখবেন, আপনার একটা বস্তু, আমি এখানে বলি, এই যে দেখেন, মনে করি এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের এই উচ্চতা থেকে আছে, আমি এটা ফর এক্সাম্পল বলতেছি, মনে করেন এই বস্তুটা এখান থেকে কি করতেছে, পড়বে, তাহলে এই ডিস্টেন্সটা যদি আমার মনে করেন স্মল এইচ, এই ডিস্টেন্সটা স্মল এইচ, তাহলে এই বস্তুর মধ্যে জমা শক্তি কি বলবো আমরা, এই বস্তুর ভর যদি এম হয় তাহলে mgh, এই এইচটা কিন্তু এখান থেকে এইটুক পর্যন্ত ডিস্টেন্স, কিন্তু দেখেন অভিকর্ষজ বল কিন্তু এখান থেকে না, মনে করেন এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে ভূপৃষ্ঠ পর্যন্ত একটা ডিস্টেন্স আছে আর, সেই আরটা কিন্তু আমরা এখানে কাউন্ট করতেছি না। কেন কাউন্ট করতেছি না, দেখেন খেয়াল করেন স্যার, এই আরটার কারণেই কিন্তু অভিকর্ষজ বল সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বিভব শক্তি লেখার সময় কি লিখতেছি, আমরা আলটিমেটলি বিভব শক্তি লেখার সময় লিখে ফেলতেছি mgh, এই এইচটা হচ্ছে এইটা, এখানে কিন্তু আমি h প্লাস আর বলতেছি না। কেন বলতেছি না, এবার একটু খেয়াল করেন, আমি শর্টকাটে একটু বলার চেষ্টা করি। স্যার আমরা বিভব শক্তি মানে হচ্ছে এই এইচটা মানে হচ্ছে আমার বস্তুটা যেইটুক পর্যন্ত যাইতে পারবে, সর্বোচ্চ যেইটুক পর্যন্ত যাইতে পারবে, ওর জন্য অ্যাভেলেবল জায়গা আছে সেইটুক পর্যন্ত, অর্থাৎ আমার এখানে ভূপৃষ্ঠ পর্যন্ত, বস্তুটা এখান থেকে নিচে পড়ে ভূপৃষ্ঠ পর্যন্তই নামতে পারতেছে, এর নিচে কিন্তু যাইতে পারতেছে না, যদি যাইতে পারতো তাহলে এই আরটাও কাউন্ট হইতো। এই যে আমরা অনেক সময় অনেক ম্যাথে দেখবো যে কোনো একটি পেরেক কিংবা কোনো একটি বস্তু, কোনো একটা মনে করেন পাথর আপনি কি করছেন, বালির উপরে ফেলছেন, কিংবা ঝুরঝুরা বালি কিংবা কাদামাটির উপরে ফেলছেন, তখন সেটা ভূপৃষ্ঠ থেকে এক্স পরিমাণ গর্ত করে ঢুকে যায়, এই যে এক্স পরিমাণ যাইতে পারে, তখন আমরা কিন্তু ওর বিভব শক্তি লেখার সময় mgh না লিখে এইচের সাথে যেইটুক পর্যন্ত যাইতে পারে সেই এক্স সহ লিখি। তার মানে বুঝতে পারছেন তো, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সর্বোচ্চ, বস্তুটা সর্বোচ্চ যেইটুক পর্যন্তই যাইতে পারবে ঠিক সেইটুক পর্যন্তই আপনার এখানের মধ্যে ইউজ করতে হবে। যদি এরপর আপনি আর যাইতে না পারেন তাহলে ওই ডিস্টেন্সটা নিচে থাকুক আর না থাকুক আমার কাউন্টের কোনো কি
কী হবে না, কাউন্টের মধ্যে আসবেই না। তাহলে বিভব শক্তি যখন বলবো, মানে অভিকর্ষজ বল দ্বারা বিভব শক্তি যখন বলবো, তখন এই এইচটা হচ্ছে আমি সর্বোচ্চ যেটুক পর্যন্ত বস্তুটা যাইতে পারবে ওইটুকুই কাউন্ট করবো। খেয়াল করেন, আগে কিন্তু এভাবে ভেবে দেখেন নাই আপনারা, আমি জানি। এই যে স্যার এইচ কাউন্ট করছি, স্যার আমরা তো পৃথিবীর কেন্দ্র থেকে অভিকর্ষজ বলটা ক্রিয়া করতেছে, কিন্তু এই আরটাকে তো আমি H+R বলি নাই। কখন বলতাম H+R? যদি মনে করেন এটা গর্ত করে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বস্তুটা চলে আসতে পারতেছে, মনে করেন এভাবে সুরঙ্গ দিয়ে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত চলে আসতে পারতেছে, তখন আমরা এটাকে আর এইচ বলতাম না, তখন বলতাম H+R। মানে সর্বোচ্চ যেটুকু পর্যন্ত ও যাইতে পারবে সেই ডিস্টেন্সটাই সেখানে লিখতে হবে, মানে উচ্চতা, মেন কথা উলম্ব সরণ আর কি। আচ্ছা গেল, উচ্চতা এইটুকু পর্যন্ত লিখতে পারবো। তো এই কথাটা এখানে লিখছে, যদিও এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিয়েছি, কারণ আমাদের অনেক ম্যাথের মধ্যে এটা লাগবে। এসএসসিতে আমাদের হয়তো বা লাগছে কি লাগে নাই জানি না, হয়তো বা একটু ঘুরাই পেঁচায় ম্যাথ দিলে লাগছে, আর নাহলে নর্মাল ম্যাথ দিলে আমরা ইজিলি এইচটাকে উচ্চতা বসায় দিয়ে চলে আসছি। কিন্তু এখানে এইচএসসিতে যখন আপনি ম্যাথ করবেন তখন দেখতে হবে বস্তুটা কতটুকু যাইতে পারতেছে। অনেক সময় দেখা যায় একটা প্যারাকের ক্ষেত্রে এক্স পরিমাণ ভেতরে ঢুকে যায়, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ভেতরে ঢুকে যায়, তখন আপনার ওই ডিস্টেন্সটা সহ কাউন্ট করতে হবে, মানে উলম্ব সরণ আর কি, উলম্ব যেটুকু পর্যন্ত ঢুকবে সেটা। আর স্প্রিংয়ের জন্য বিভব শক্তি, এটা তো আমরা বলছি ½ kx², একটু আগেই বলছিলাম, তো এটাও আমাদের জানা আছে। তারপর যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা আমরা জানি, কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ফালাই দিই তাহলে যে কোনো বিন্দুতে ওর মোট শক্তির পরিমাণ সমান হবে, অর্থাৎ ওর বিভব শক্তি প্লাস গতিশক্তির যোগফল সবসময় সমান হবে। আর ক্ষমতা হচ্ছে কি, কৃতকাজ একক সময়ে যদি টি দিয়ে ভাগ করে দিই, কৃতকাজকে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই, মানে একক সময়ে কৃতকাজকে আমরা পাওয়ার বা ক্ষমতা বলি। এখন ডাব্লিউকে যদি আমরা ভেঙে লিখি F/S, তাহলে দেখেন এসটা হচ্ছে সরণ, টিটা হচ্ছে সময়, তাহলে এটাকে আমরা একটা কি সমবেগ ভি বলতে পারি। তাহলে FV মানে কোনো একটা বস্তুকে একটা বল প্রয়োগ করে একটা সমবেগে যদি উপরে তুলি, তাহলে ওই বল, ওই অপরিবর্তনশীল, মানে ওই বলটা এবং ওই সমবেগটা, এটা কিন্তু সমবেগ S/T, স্যার S/T এটা সূত্রটা কোত্থেকে আসছে, S=VT থেকে। সো S=VTতে ভিটা কি স্যার, সমবেগ। তাহলে সমবেগটা এবং এফটা জানা থাকলে এই দুটার গুণফল দিয়ে আমরা পি বের করে ফেলতে পারি। আচ্ছা গেল। আর কর্মদক্ষতা কি, কর্মদক্ষতাও আমরা জানি, এটা হচ্ছে কি আমি যেটুকু ইনপুট দিছি তার কত অংশ আউটপুট হয়েছে সেটাকে 100 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল, সেটা হচ্ছে কর্মদক্ষতা। এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি। এখন আসেন একটা খুব কনফিউজিং বিষয়, যেটা আমাকে এসএসসির স্টুডেন্টরা বারবার কোয়েশ্চেন করে, বিভিন্ন টিচারের কাছে অনেক রকম ভুল এবং কনফিউজড হয়ে বিভিন্ন রকম থিওরি নিয়ে আসে, বলে কি স্যার আমাকে এভাবে বলছে, এভাবে মুখস্থ করতে বলছে, এইসব জিনিস, মানে আনত তলে কোনো বস্তুকে যখন আমরা তুলি তখন কৃত কাজটা কেমনে নির্ণয় করবো সেই জিনিস নিয়ে। তো আমি এখন ঠান্ডা মাথায় আপনাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এই চিত্র দিয়ে দেখাবো না, এখানে অনেক ঘুরায় পেঁচায় জিনিসপত্র লিখছে, আমি এখানের মধ্যেই চিত্রটা একটু এঁকে দেখাই। এখন দেখি ব্যাপারটা কেমন। মনে করি একটা আনত তল আছে, এই যে এটা একটা আনত তল, একটু জুম করি, হ্যাঁ এটা হচ্ছে একটা আনত তল, এটা আনুভূমিকের সাথে সাপোজ 30 ডিগ্রি কোণে আনত অবস্থায় আছে। আচ্ছা কোনো সমস্যা নেই। এখন আমাকে একটা কাজ করতে বলছে, কি বলছে কি দেখি, এটা হচ্ছে ওই যে আনত তল দিয়ে উপর উঠে, আর এটা হচ্ছে নিচে। আমাকে বলা হয়েছে এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু সামথিং এরকম আছে, যাই হোক এটা আছে। আচ্ছা এই বস্তুটার ভর m, এই আনত তলটার দূরত্ব কিন্তু আমাকে জানানো আছে, এইখান থেকে শুরু করে, হ্যাঁ এখান থেকে একদম এইটুক পর্যন্ত ডিস্টেন্স আমার জানা আছে। বলছে কি সেই ডিস্টেন্সটা হচ্ছে s, এম্বরের একটা বস্তু 30 ডিগ্রি কোণে আনত একটা s দৈর্ঘ্যের একটা কি বলছে তল দিয়ে আমাকে কি বলছে বস্তুটাকে এখানে উপরে তুলতে হবে। ওকে, এখন এগুলো আমরা এসএসসিতে যখন পড়ছি খুব সহজে আমরা বলে ফেলতে পারি যে স্যার এত কষ্ট কেন করব। কপি করলাম, হ্যাঁ স্যার বস্তুটাকে তো স্যার আমি এখান থেকে ডাইরেক্ট এইভাবে উপরে তুলে এখানে বসাইতে পারি। তখন আমার কৃত কাজ কত হবে, তখন আমার কৃত কাজ হবে এই যে এখানে ভূমিতে তো ওর বিভব শক্তি 0 ছিল, ভূমিতে ওর বিভব শক্তি 0, আর ওখানের উপরে বিভব শক্তি হচ্ছে mgh। হ্যাঁ ভূমিতে 0 ছিল আর উপরে গিয়ে হয়ে গেছে কত এই h, তাহলে ওর বিভব শক্তি হয়ে গেছে mgh, তাহলে আমার কৃত কাজ হচ্ছে mgh। ওকে, কিন্তু মাস্টার যদি আমার মতো হয় একটু টেরা টাইপসের, যে বস্তুটাকে এদিকে তুললে হবে না, আপনাকে বলছে এই তল দিয়ে তুলতে কৃত কাজ কত সেটা আমাকে বের করতে বলছে, তাহলে আমাদের কাজটা কত হবে এটা বের করব।
সো আমরা অনেকের এই কনসেপ্টটা অনেক কনফিউজিং থেকে যাই। আজকে আমি টোটাল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ আমরা বস্তুটাকে এইভাবে তুলব, এই এসটা এখানে মুছে দিই, মনে করি এই এসটা এখানের মধ্যে নিচে এইভাবে করে দেখানো আছে, যাই হোক এটা এত বড় করে দেখানোর দরকার নেই, এটুক এই যে মনে করেন এই বস্তুটা এই জায়গায় আছে এরকম করে, ওকে। তার মানে কি বস্তুটাকে এভাবে করে আমাকে এই এখানের উপরের পর্যন্ত তুলতে হবে। আচ্ছা, তাহলে যদি তুলতে হয় দেখি আমাকে বল কোন দিকে কী প্রয়োগ করতে হবে। আমি এই জায়গায় বস্তুটাকে নিলাম, আচ্ছা যাই হোক এভাবে করে দেখি, এই জায়গায় আমরা বস্তুটাকে নিলাম, ওকে। তাহলে এইগুলো এটাকে আমি একটু নিচে আনি, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে এস। তাহলে এই বস্তুটাকে নিলে আমার বল কোন দিকে প্রয়োগ করতে হবে দেখতে হবে। মানে যদি আমি এই তল দিয়ে মানে এই বরাবর, খেয়াল করেন, আমরা যদি এই বরাবর বস্তুটাকে তুলতে চাই তাহলে আমার ওর বল কোন দিকে আমার প্রয়োগ করতে হবে সেটা দেখি। তাহলে এবার ফার্স্টে আমার দেখতে হবে বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করে। অবশ্যই ওর ভরকেন্দ্র থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ওর ওজন ক্রিয়া করতেছে, এই ওজনের মান হচ্ছে এমজি। বস্তুটার ভর যদি এম হয় তাহলে ওজন এদিকে ক্রিয়া করতেছে। এখন এই ওজনের আমরা আনুভূমিক আর উলম্ব উপাংশ করব। আমরা যেই তল বরাবর চলাচল করব, যারা আমার বলবিদ্যার ক্লাস করছেন তারা দেখছেন আমি যেই পথ বরাবর চলাচল করব সেটাকে আমি আনুভূমিক ও উলম্ব দুইটা ভাগে বিভক্ত করে ফেলি। তাহলে আমি এটাকে আনুভূমিক ও উলম্ব দুইটা ভাগে বিভক্ত করি। সেটাকে আমি একটু এই কালারের গ্রে কালারের দিই। মনে করি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আনুভূমিক বরাবর, হ্যাঁ, আর এটা হচ্ছে উলম্ব বরাবর। গেল আনুভূমিক বরাবর আর উলম্ব বরাবর, এটাকে আমি এভাবে করে আঁকি। আর এটাকে যদি আমি এভাবে মুছে দিই তাহলে আচ্ছা, আনুভূমিক আর উলম্ব বরাবর দুটা ভাগে বিভক্ত করছি আমি। এখন ওর ওজন ক্রিয়া করতেছে এই বরাবর, কোন বরাবর স্যার? এই বরাবর, এমজি নিচের দিকে। তাহলে এই ওজনের দুইটা উপাংশ ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা দেখি বলেন তো, এইটা যদি থিটা হয়, এটা যারা বলবিদ্যা পড়ছেন তারা কিন্তু জানেন, আমি বলবিদ্যার হয়তো বা ভিডিওতে হয়তো বা এগুলো ক্লিয়ার করছিলাম বা অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করছি, এটাও কিন্তু থিটা হবে আলটিমেটলি। কেন হবে সেটা হচ্ছে বলবিদ্যার বিষয়, এবং সেটা বলবিদ্যা না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আমি আগে কখনো হয়তো বা ব্যাখ্যা করছি। আচ্ছা যদি এটা থিটা হয় তাহলে এই এমজি এর কিন্তু দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে এই বরাবর উপাংশ, হ্যাঁ, আবার হচ্ছে আরেকটা এই বরাবর উপাংশ। তাহলে এটা যেহেতু থিটা সংলগ্ন বাহুতে, তাহলে ওর কোন উপাংশ ক্রিয়া করবে সেটা হচ্ছে এমজি কস থিটা, আর এই বরাবর যেটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে দেখেন স্যার, এমজি সাইন থিটাটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করতেছে, অর্থাৎ বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, এই ওজনের কারণে যেই উপাংশটা এদিকে ক্রিয়া করতেছে সেই উপাংশের কারণে কী হয়ে যাচ্ছে, বস্তুটা এইভাবে করে করে পড়া শুরু করবে। অর্থাৎ বস্তুকে যদি আমি এখানে ছেড়ে দিই, বস্তুটা এইভাবে করে এবার স্লিপ খেয়ে পড়ে যাবে। তাহলে বস্তুকে যদি আমি উপরে তুলতে চাই, এই বলের সমান বল বিপরীত দিকে ক্রিয়া করতে হবে না? তার মানে আলটিমেটলি আমার থেকে বস্তুকে এই দিক বরাবর সেই বলটা প্রয়োগ করতে হবে না, যেই বলের মান এফ ইকুয়ালস টু ওই বলের সমান ও বিপরীত, মানে এমজি সাইন থিটা। ওকে, তাহলে আমার এফ পেয়ে গেছি, সরণও পেয়ে গেছি। তাহলে আমরা কৃত কাজ মানে কি জানি? আমরা কৃত কাজ মানে জানি হচ্ছে সরণ ও সরণের দিকে বলের উপাংশ, কিংবা বল বা বলের দিকে সরণের উপাংশ। এখন আমি পেয়ে গেছি হচ্ছে সরণটা এই দিকে, সরণটা এই বরাবর। তাহলে সরণ পাইলাম, সরণ ও সরণের দিকে বলের উপাংশ কত? বা এভাবে না বলে আমি ডাইরেক্ট বলি যে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, আমাদের জানা আছে এফ এস কস থিটা। এখন খেয়াল করেন, এফ এর মান বসাচ্ছি, এফ এর মান হচ্ছে আমার এমজি সাইন থিটা, আর এস তো এসই। এবার কথা হচ্ছে স্যার কস থিটা কত? দেখেন স্যার, আমার এফটাও এই ডাইরেকশানে, এই যে দেখেন এফটাও আমার এই ডাইরেকশানে, সরণটাও আমার এই ডাইরেকশানে। তাহলে আমার এখানে কস থিটার মান দেখেন, কসের মধ্যে কত বসবে? কস 0 ডিগ্রি না, আর কস 0 ইকুয়ালস টু 1। তাহলে এটা কী পাই আমরা? এমজি এস সাইন থিটা না? কস 0 কিন্তু 1 পাইছি, সেই কারণে সাইন থিটা মানে এটা 1 হয়ে গেছে। সো এই ডাব্লিউ ইকুয়ালস টু এমজি এস সাইন থিটা। সো এটাকে অনেকে অনেক ভুল কনসেপ্টে পড়ে থাকে, মনে করে যে অনেক টিচার বলুক বা অনেকেই যেভাবে করে বুঝাক না কেন, বলে কি বস্তুকে বা আনত তলে ওঠানামা করলে সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটার জায়গায় সাইন থিটা হয়ে যায়। ভুলেও এই কথা বলবেন না, আমি কিন্তু ঠিকই এখানে কস থিটা ইউজ করছি। অলওয়েজ কৃতকাজের সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা যদি বল কি থাকে, অপরিবর্তনশীল থাকে। এখানেও ঠিক আমি কস থিটা ইউজ করছি, কিন্তু কস থিটার মান 1 হয়ে গেছে। এই সাইন থিটাটা কিন্তু সূত্র থেকে আসে নাই, সাইন থিটাটা এই উপাংশ, মানে আলটিমেটলি বলটা এমনভাবে ক্রিয়া করতেছে যে সাইন উপাংশ,
হ্যাঁ, বলের সাইনের যেই উপাংশটা আছে সাইন থিটা, সেই বলের সেই অংশটা কাজের মধ্যে আসতেছে। নট লাইক দ্যাট যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস সাইন থিটা এটা সূত্র হয়ে গেছে, এটা কিন্তু কখনোই না, মাথায় রাখবেন, এটা কিন্তু কখনোই না। অনেকে মনে করে স্যার ডাব্লিউ ইকুয়ালস টু এফ এর মান এম জি বসাইছি, এস এর মান এস বসাইছি, সাইন থিটা সাইন, যার কারণে কী হয়ে গেছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এস সাইন থিটা। অনেকে বলে কি স্যার আমাকে এই স্যার এটা বুঝাইছে, ওই স্যার ওটা বুঝাইছে। না স্যার, যেই স্যারই বুঝাক না কেন ভুল বুঝাইছে, যে এফ এস সাইন থিটা হবে। আনত তাহলে আসলে কখনোই কৃতকাজের অপরিবর্তনশীল যদি বল হয় তাহলে কৃতকাজের সূত্র কখনোই চেঞ্জ হবে না। এখানে এফ এর আমরা কিন্তু ঠিকই সূত্র বসাইছি এফ এস কস থিটা, কস 0 বসাইছি কারণ এস এর ডাইরেকশন আর এফ এর ডাইরেকশন একই দিকে এবং এদের cos 0 ইকুয়ালস টু 1 হয়। অ্যান্ড এফ এর মানটা যখন বসাইছি তখন এম জি সাইন থিটা হয়ে গেছে, যার কারণে আলটিমেটলি আমার সূত্রটা দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এস সাইন থিটা। এটা আমরা এফ এস সাইন থিটা থেকে কিন্তু আসে নাই, এফ এস কস থিটা থেকেই কিন্তু আসছে। আমরা যেই সূত্র প্রথমে বলছি সেই সূত্র থেকেই আসছে, তাহলে এটা মুখস্থ রাখবেন যে আনত তলে থাকলে তখন আমাদের কৃতকাজের জন্য সূত্র হবে কি এম জি এস সাইন থিটা। আর এই সাইন থিটার কিন্তু কৃতকাজের ওই কস থিটাটা সাইন থিটা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না, বারবার বলতেছি। মানে এই যে আমরা যেটা বলছি এই যে এফ এস কস থিটা, এই যে এফ এস কস থিটা, এই কস থিটাটা সাইন থিটা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। কস থিটাই আছে, থিটার মান 0 বসাইলে 1 হয়, সেই কারণে এই কস থিটাটা 1 হয়ে এখানে গুণাকার আছে। আর এই এম জি সাইন থিটাটা আসছে কিন্তু এই এফ থেকে, বারবার বলতেছি, এটা কিন্তু সূত্র থেকে আসে নাই, এটা এই এফ থেকে আসছে, মানে এমনভাবে উপাংশ দেওয়া আছে সেখান থেকে আসছে। এখন বলতে পারেন স্যার আপনার সূত্রটা যে সঠিক আমাকে প্রমাণ করে দেখান তো। এবার দেখেন স্যার, আমরা কিন্তু একটু আগেই পড়ছিলাম কাজ শক্তি উপপাদ্য থেকে, স্যার কৃতকাজ সমান বিভব শক্তির পরিবর্তন। আমি বলছিলাম না প্রথমে একটা মেথড বলছি না এসএসসি যেটা করছি, বস্তু ক্ষেত্রে স্যার এভাবে তোলার দরকার কি, এভাবে তুললে বিভব শক্তির যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার এই বরাবর এই পথে গেলে যেটুকু কৃতকাজ হয় সেটা। তাহলে কৃতকাজটা পাই গেছি, এবার বিভব শক্তির পরিবর্তনটা কত দেখি। এই জায়গায় বিভব শক্তি কিন্তু 0, কারণ এটা ভূপৃষ্ঠ ধরছি। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে আর নিচে যখন যাইতে পারতেছি না তখন এই জায়গায় বিভব শক্তি 0। তাহলে এখান থেকে এখানে যখন গেছে তখন বিভব শক্তি হয়ে গেছে এম জি এইচ। এখন এখান থেকে এখানে যখন গেছে তাহলে ইপি, আমি উপরেরটাকে ইপি হায়ার বললাম, মাইনাস ইপি লোয়ারকে তো 0, মানে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, মানে এখানের জন্য সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটা, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তাহলে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত, এম জি এইচ, সর্বনিম্নতে 0। তাহলে এবার স্যার এইচের মানটা বসাই। স্যার খেয়াল করেন আমাকে কিন্তু মান দেওয়া আছে কোনটা, এই ডিস্টেন্সটা। আমি একটা অন্য কালার নিই, অরেঞ্জ কালার নিই। খেয়াল করেন আমাকে দেওয়া আছে এই ডিস্টেন্সটা, তাহলে অতিভুজটা আমাকে দেওয়া আছে, আমার লম্বটা বের করতে হবে, এবং এটা হচ্ছে থিটা। তাহলে লম্বটা কী হবে, অতিভুজ সাইন থিটা না, মানে কি এই এইচ ইকুয়ালস টু কী হবে, এস সাইন থিটা না আলটিমেটলি, হবে কি না? জি স্যার, অতিভুজ সাইন থিটা হবে। তাহলে এখানের মধ্যে যদি আমি এইচের মানটা বসাই দিই, এই এইচের জায়গায় বসাই দিব এস সাইন থিটা। এই যে দেখেন আলটিমেটলি এম জি এস সাইন থিটা হয়ে যাচ্ছে, যেটা কৃতকাজের মান। আমি একটু আগেই বলছিলাম যে কৃতকাজ সমান বিভব শক্তির পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তন, মানে মেইনলি শক্তির পরিবর্তন, সেটাই হয়েছে। এই যে দেখেন এম জি এস সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ, এম জি এস সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ। তাহলে আমার সূত্রের এই যে আমি যে সূত্রটা যে সঠিক পড়াইছি সেটা এইটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করলাম। ওকে, গেল। এবার আমরা আরও একটা টাইপ নিয়ে কথা বলবো। এই যে এখানে এটা বলছে, এইখানে এত কিছু এগুলো দেখার দরকার নেই, মেন কথা এইভাবে যখন পড়তেছে তখন এই যে দেখেন ওজনটা এম জি সাইন থিটা হয়ে গেছে। ওজনটা না, আলটিমেটলি ওজনের এই অংশটা ওর ক্রিয়া করতেছে এম জি সাইন থিটা, যেটা আমি এখানের মধ্যে দেখাইছিলাম আর কি। মানে এফ কার্যকরী, এফ হচ্ছে কোনটা, এই যে এম জি সাইন থিটা, এই এম জি সাইন থিটা, এটা গেল। এরপরে আমাদের আরও একটা পার্ট আছে, এই জিনিসগুলোকে আমি ওখানে নিয়ে চলে যাই। এখানে যা কিছু বলছি সব কিছুকে আমি এখানে সরি আচ্ছা, আমার এখানে এগুলো আসলে লাস্টে নিয়ে যায় রাখলেও চলে, হ্যাঁ এখানে থাকুক, গেল। এবার আমরা চৌবাচ্চার ম্যাথ, এগুলো আমরা এসএসসিতে পড়ছি, এবং আমার একটা ভিডিও আছে যে ভরকেন্দ্র উলম্ব সরণ, চৌবাচ্চার পানি খালি করার ক্ষেত্রে ভরকেন্দ্র উলম্ব সরণ, এরকম একটা আমার ভিডিও আছে যেটাতে আমার অন ক্যামেরা ক্লাস করাইছি আমি হোয়াইট বোর্ডের উপরে। সো ওই পার্টটাই আমরা এখানে দেখব, যে এসএসসিতে যেভাবে দেখছি ঠিক সেম এইচএসসিতে আমরা সেম কাজটাই করব। কীরকম, এই ধরনের যখন ম্যাথ থাকবে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে স্যার খেয়াল করেন আমরা বলছিলাম
আমরা ইপি যখন বলছি তখনও এমজিএইচ বলছি, এই এইচটা হচ্ছে তখন যতটুকু এইচ যাইতে পারবে সেটা। আর যখন কৃত কাজ বলবো আমরা বিভব শক্তি দ্বারা কৃত কাজ, তখন হচ্ছে এমজিএইচ। এই এইচটা হচ্ছে মাথায় রাখবেন ভর কেন্দ্রের উলম্ব সরণ, ভর কেন্দ্রের উলম্ব সরণ। এখন আমি যখন কোনো একটা বস্তুর ভর কেন্দ্রের কতটুকু উলম্ব সরণ হয়েছে সেটা আমি নর্মালি বের করতে পারি। নর্মালি কোনো একটা বস্তুর কতটুকু ভর কেন্দ্রে উলম্ব সরণ হয়েছে সেটা আমরা নর্মালি বের করতে পারি। কিন্তু যখন পানি খালি করব তখন স্যার পানির ভর কেন্দ্র কোন জায়গায় আছে সেটা আমরা বের করতে একটু ভেজাল হয়ে যায়। সো পানির ভর কেন্দ্রে উলম্ব সরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা গড় সরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। কীরকম? খালি করা পানির ক্ষেত্রে আমি বলি, পানি যে খালি করব আমাকে বলছে হচ্ছে এই ট্যাঙ্কগুলো খালি করতে, মনে করেন এইটা বলছে হচ্ছে এই পুরোটা খালি করতে, এটাতে বলছে এইটুক আছে এটা খালি করতে, এটা খালি করতে বলছে, এটা খালি করতে বলছে। তাহলে আমি শর্টকাট সূত্রটা দিই, এটা আমার ওই ভিডিওটাতে দেখলে বুঝতে পারবেন। খালি করা পানির ভর কেন্দ্রের উলম্ব সরণ কমা আমার আলটিমেটলি এমজিএইচের এই এইচটাই বের করতে হবে। সেই এইচটা কত? সেই এইচটা হচ্ছে, লিখি আমরা, খালি করা পানির উপরের স্তরের উলম্ব সরণ প্লাস, আমরা একটু মুছে ফেলি, প্লাস খালি করা পানির উপরের স্তরের উলম্ব সরণ প্লাস খালি করা পানির নিচের স্তরের উলম্ব সরণ, নিচের স্তরের উলম্ব সরণ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2, 2 দিয়ে ভাগ করে দিব। স্যার বুঝি নেই, খেয়াল করেন। এরকম যখন বলবে আমাকে খালি করতে বলবে পানি যখন খালি করতে বলবে তখন আমি এটাকে একটু মার্ক করে ফেলি, আপাতত দেখাই। এখানে তো আসলে পুরো পানিটাই খালি করতে বলছে, তাহলে এটা পুরোটাই আমাকে খালি করতে বলছে। নট লাইক দ্যাট যে আমাকে খালি করে আমার বাসায় নিতে বলছে, মানে 10 তলা 5 তলার উপরে নিতে বলছে, এমন না। কিন্তু আমাকে বলছে খালি করতে, মানে পানিটাকে নিয়ে এখানের মধ্যে রাখবো, মানে পানিগুলোকে নিয়ে আমরা এখানে কি পারে বা এই যে চৌবাচ্চার উপরে এখানে রাখবো, যে মানে খালি করবো যে এখান থেকে নিয়ে পানিগুলো এখানে রাখবো, যে তাহলে এখানে উলম্ব তেমন সরণ হবে না। তাহলে দেখেন পানি খালি করবো যে এইটার উপরের স্তর হচ্ছে এইটা, আমি যেটা মার্ক করতেছি সেটা, আর নিচের স্তর হচ্ছে এইটা। অর্থাৎ খালি করা পানির উপরের স্তর হচ্ছে এইটা, নিচের স্তর হচ্ছে এইটা। আর এইটার মধ্যে উপরের স্তর হচ্ছে এইটা, নিচের স্তর হচ্ছে এইটা। এটার মধ্যে উপরের স্তর হচ্ছে এইটা, নিচের স্তর হচ্ছে এইটা। আর এখানে উপরের স্তর হচ্ছে এটা, নিচের স্তর হচ্ছে এটা। কারণ এগুলো পুরোটাই খালি করতে বলছে, আলটিমেটলি আমাকে এখানে পুরোটাই খালি করতে বলছে, এই পুরোটাই খালি করতে বলছে। আচ্ছা, প্রথমটার জন্য দেখি। তাহলে প্রথমটার জন্য স্মল এইচ ইকুয়ালস টু কী হবে? এই দেখেন খালি করা পানির উপরের স্তর উলম্ব সরণ, উপরের স্তরটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে উলম্ব কোনো সরণ হচ্ছে না, 0। তাহলে নিচের স্তরে কতটুকু উলম্ব সরণ হয়েছে? এই যে খেয়াল করেন, নিচের স্তরটা এখান থেকে উঠে এটুক পর্যন্ত আসবে, মানে এখান থেকে এটুক পর্যন্ত উঠে এখানে থাকবে। তার মানে কি নিচের স্তর উলম্ব সরণ হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইড বাই সূত্রের 2। তাহলে এখানে স্মল এইচটা হবে কি? L/2, এবং সেটাই এখানে দেখানো হয়েছে। তারপর এই সেকেন্ডটাতে দেখি উপরের স্তর উলম্ব সরণ, দেখেন এই ডিস্টেন্সে দেওয়া আছে L/2, তাহলে উপরের স্তর এখান থেকে এইটুকু উঠবে, তার মানে কত? উপরের স্তর উলম্ব সরণ H ইকুয়ালস টু L/4, উপরের স্তর হচ্ছে L/4, বোঝা গেছে? গেল। আর নিচের স্তরটা কতটুকু উঠতেছে? এই যে দেখেন নিচের স্তরটা এখান থেকে ডাইরেক্ট পুরা উঠে এখানে আসবে, তাহলে নিচের স্তর উলম্ব সরণ হচ্ছে ক্যাপিটাল L ডিভাইডেড বাই কত? 2। গেল। তারপর 3 নাম্বার ম্যাথের এইখানের মধ্যে এইটাই করছে, এই যে দেখেন এইটাই করছে L প্লাস L/4 ডিভাইড বাই 2। আর তৃতীয়টাতে কী করছে? এই যে দেখেন উপরের স্তর উলম্ব সরণ এইটুক L/2, এই ডিস্টেন্সটা দেওয়া আছে, তাহলে উপরের স্তর উলম্ব সরণ এইটুক, সেটা কত? সেটা হচ্ছে L/2। আর নিচের স্তর উলম্ব সরণ ঠিক সেম, আলটিমেটলি নিচ থেকে একদম সম্পূর্ণ উপরে উঠছে, তাহলে নিচের স্তর উলম্ব সরণ হচ্ছে L ডিভাইডেড বাই 2, সেটাই করছে এখানে। দেখছেন এখানে কিন্তু আলটিমেটলি এগুলোই করতেছে। তারপর এরপরটাতে এই যে দেখেন এই পুরোটা এখানে হয়তো বা লিখতে ভুলে গেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আলটিমেটলি এখানে দেওয়া আছে 3L/4, 3L/4। তাইলে খালি করা পানির উপরের স্তর উলম্ব সরণ হচ্ছে 3L/4 প্লাস খালি করা পানির নিচের স্তরটা এখান থেকে এইটুক পর্যন্ত পুরোটাই উঠবে, তাহলে কি এই পুরোটা L, তাহলে নিচের স্তর উলম্ব সরণ হচ্ছে কি L ডিভাইডেড বাই কত? 2। আলটিমেটলি এটা করছে L প্লাস 3L/4 ডিভাইড বাই 2। সো আলটিমেটলি এগুলো করে আমরা কিন্তু এই স্মল এইচটা পেয়ে যাচ্ছি। এরপরে পানির ভরটা যদি আমাদের জানা থাকে আর জিতে জানা আছে, এইচ বের করে ফেলতে পারলে, এইচটা বের করে এখানে বসাই দিতে পারলে আমরা এখান থেকে এই যে পানি খালি করতে কৃত কাজ কত সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, এটা বলা চলে। ওকে, এরপরে এরকম কৃত কাজ নিয়ে আরও
দুই একটা টাইপের ম্যাথ আছে, দেখি। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে এই যে কাজ, মানে এই যে কৃতকাজ নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি এখানে না দেখাই, আমি নিজের থেকে চিত্র এঁকে দেখাই কীরকম দুইটা সিনারিও। এই যে এরকম সেম ভরের, হ্যাঁ সেম উচ্চতা বিশিষ্ট সবগুলোর ভর মনে করি এম ভর বিশিষ্ট, এবং চারটা ব্লক আছে, কথার কথা চারটা হোক 100টা হোক 200টা হোক এটা আমাদের ব্যাপার না, আমরা যদি চারটা করতে পারি আমরা 100টাও করতে পারবো। কী বলছে যে হচ্ছে একটা 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 এগুলো সবগুলো একটা একটা উপরে উপরে কী করবো আমরা ব্লকগুলোকে তুলবো, কৃতকাজ কত এরকম। তাহলে আমরা যদি বলি প্রত্যেকটার উচ্চতা যদি মনে করি এইচ উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে প্রত্যেকটার ভরকেন্দ্র তো এই যে এইটুকুই থাকবে, মানে মাঝখানের বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র, তার মানে সবার ভরকেন্দ্রের রেঞ্জ হচ্ছে এই একটাতে, এইটাতে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এইটুকু সবার ভরকেন্দ্র হচ্ছে এই একই রেঞ্জে গেল। সবার ভরকেন্দ্র কত? ভূমি হতে h/2 পরিমাণ উচ্চতায় সকলের ভরকেন্দ্র। এবার আমি একটা একটা ব্লককে উপরে তুলব, এই ব্লকটাকে এখান থেকে উপরে তুলব। আচ্ছা প্রথম ব্লকটার জন্য আমার কৃতকাজকে আমি W1, দ্বিতীয়টার জন্য W2, তৃতীয়টা W3, চতুর্থটা W4 এরকম করে দিতে পারি। তাহলে প্রথমটার জন্য আমরা কৃতকাজ W1 বললাম। দেখি তো W1 স্যার MGH, দেখেন তো এর ভরকেন্দ্রের কোনো উলম্ব সরণ হয়েছে? প্রথমটা তো এভাবে রয়ে যাবে, দ্বিতীয়টা তার উপর তুলব, তৃতীয় তার উপর, চতুর্থটা তার উপর, এভাবে করে তুলব। কিন্তু প্রথমটার তো কোনো কী হবে না, আমার আলটিমেটলি কোনো ভরকেন্দ্র উলম্ব সরণ হবে না। তাহলে প্রথমটার জন্য আমি কৃতকাজ কী বলতে পারি? কৃতকাজ বলতে পারি হচ্ছে mg ইন্টু ভরকেন্দ্র উলম্ব সরণ 0, তার আমি আলটিমেটলি W1 ইজ ইকুয়ালস টু 0। এখন দ্বিতীয়টাকে যদি আমি এখানে তুলি তাহলে আলটিমেটলি কীরকম হবে? এরকম, এই এখানের উপর নিয়ে যায় আমি বসায় দিলাম দ্বিতীয়টাকে, এভাবে করে বসায় দিলাম, কোনো সমস্যা নেই। দ্বিতীয়টাকে যখন বসাইছি তখন দ্বিতীয়টার ভরকেন্দ্র কোথায় চলে গেল? এখানে। তাহলে দেখি ভরকেন্দ্র উলম্ব সরণ কত। দেখেন দ্বিতীয়টার ভরকেন্দ্র আগে ছিল এখানে, এখন হয়ে গেছে এখানে। তাহলে আলটিমেটলি এই যে ডিস্টেন্সটা হয়েছে, এই যে যেইটুক ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে ওর ভরকেন্দ্র উলম্ব সরণ। তাহলে দ্বিতীয়টার জন্য আমি W2 বললাম, তাহলে ভরকেন্দ্র উলম্ব সরণ দ্বিতীয়টার জন্য H2 বললাম। সেটা কত দেখি? সেটা হচ্ছে h/2, হ্যাঁ না h/2 না, মানে এখান থেকে গেছে কতটুকু দেখেন তো, এইটুক উঠছে, এইটুক, তার মানে এইটার অর্ধেক ইট উঠছে, অর্ধেক ইট মানে হচ্ছে h/2, তারপর বাকি অর্ধেক ইট, তাহলে 2 মানে 2h/2, তার মানে কি h আর কি। তাহলে ওর ভরকেন্দ্র উলম্ব সরণ কত? এটাকে বলতে পারি h, কারণ এই যে দেখেন এখান থেকে এইটুক ডিস্টেন্সটা হচ্ছে h। কেন স্যার? কারণ এইখান থেকে নিচেরটা পর্যন্ত h/2। আমি যদি আরেকটু জুম করি তাহলে দেখলে বোঝা যাচ্ছে, এই যে দেখেন এখান থেকে এইটুক উঠছে হচ্ছে h/2, উঠতে হয়নি, মানে ওর ভরকেন্দ্র এখানে ছিল, এখন এখান থেকে ওঠা শুরু করবে, এটা হচ্ছে h/2 আর এটা হচ্ছে h/2, তাহলে 2h/2, তার মানে h এইটুক পর্যন্ত উঠছে। আচ্ছা গেল, বুঝতে পারছি। এবার আমি হচ্ছে আরও একটা মানে এটা হচ্ছে 2 নাম্বারটাকে তুলছি, এবার হচ্ছে 3 নাম্বারটাকে তুলতেছি, প্রত্যেকটা বের করে তারপর কৃত কাজের মোট যোগফল করে দিব। তাহলে W3 জন্য আমি কি বলবো? এবার ভরকেন্দ্র উলম্ব সরণ কত দেখেন। তৃতীয়টার ভরকেন্দ্র ছিল এই রেঞ্জে, মানে আগের রেঞ্জে, এগুলো আমি মুছে ফেলি সব, এবার মুছে ফেলি। তৃতীয়টার ভরকেন্দ্র উলম্ব সরণ হয়েছে হচ্ছে এই যে দেখেন এইখান থেকে, এবার ওর ভরকেন্দ্র চলে গেছে হচ্ছে এখানে, তাহলে আলটিমেটলি ওর ভরকেন্দ্র এইটুক চলে গেছে, তাহলে এইটুক পুরোটা হচ্ছে ওর ভরকেন্দ্র উলম্ব সরণ হয়েছে। তাহলে দেখেন এইটা যদি 1 হয়, হ্যাঁ অফকোর্স, কারণ এইটা পুরোটা হচ্ছে h, তাহলে এইটা পুরোটাও h না, দেখেন কারণ এটাও h/2, এটাও h/2, আবার ঠিক সেম এখানেও h/2, আবার এখানেও h/2, তাহলে কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4h/2, তার মানে কি 2h আর কি। তাহলে h3কে আমি কি বলতে পারি? mg ইন্টু 2h, তার মানে আচ্ছা যাই হোক mg ইন্টু 2h গেল। এখন আলটিমেটলি আমি সেম কাজ করব কখন? যখন আমি 4 নাম্বারটাকে তুলব। সেম জিনিস আমরা 3-4টাকে দেখায়, এরপরে আমরা 100টা যদিও বলে তাহলে আমরা 100টাও করতে পারবো।
এই যে দেখেন এবার এই ইটটা এখানের উপর তুলে ফেলছি, তাহলে এখন ওর ভরকেন্দ্রটা কই চলে গেছে এইখানে, তাহলে ওর আগে ভরকেন্দ্র ছিল হচ্ছে এই রেঞ্জে, এখন উঠে গেছে এইটুকু, তাহলে দেখেন এইটুকু পর্যন্ত ডিস্টেন্স আমার জানা আছে 2h, তাহলে এরপর আবার h/2 উঠছে, আবার h/2, তার মানে কি আবার h উঠছে, তাহলে এইটা কত হবে 2h এর সাথে h যোগ করলে 3h হয়ে যায়, তাহলে W4 ইজ ইকুয়ালস টু mg, h4কে আমরা বললাম কি mg ইন্টু 3h, তাহলে এরকম করে যদি আরও 100টা থাকে তাহলে আমি সব করতে পারবো না। আচ্ছা যাই হোক, আপাতত 4টা দিচ্ছে, তাহলে আমরা কৃত কাজকে বলতে পারি W1 থেকে শুরু করে W2, W3, W4, তাহলে এটা যদি থাকে তাহলে এখানে আমি এবার প্রথমটা 0, দ্বিতীয়টা mgh, তৃতীয়টা mg2h, চতুর্থটা mg ইন্টু 3h। আচ্ছা যাই হোক, এবার যদি কমন নিয়ে ফেলি, mg কমন নিয়ে ফেলি, কী হয় h প্লাস 2h প্লাস 3h। এবার যদি স্যার দেখেন এখানে 4টা বস্তু আছে দেখে h, 2h, 3h পর্যন্ত গেছে, যদি 5টা থাকতো তাহলে 4h পর্যন্ত যেত, 100টা থাকলে 99h পর্যন্ত যেত, 1,00,000টা থাকলে 99,999h পর্যন্ত যাইতো। তাহলে সমান্তর ধারা দিয়ে আমরা এইভাবে যোগ করে ইজিলি করে ফেলতে পারি। তাহলে এখানে আলটিমেটলি এটাকে করলে mgh-কে কমন নিয়ে ফেললে এখানে হয় কি 1 + 2 + 3, যেহেতু 4টা বস্তু তাই 3 পর্যন্ত গেছে। এবার যদি 1,00,000টা বস্তু যায় তাহলে 1 থেকে 1,00,000 হলে 99,999 পর্যন্ত যাবে, সেটা আমরা সমান্তর ধারার যোগফল দিয়ে বের করে ফেলতে পারি, খুবই নর্মাল। সো এভাবে করে আমরা করতে পারি, এবং সেটাই করছে, এই যে দেখেন এখানে সেটাই করছে 1 + 2 + 3, লাস্টটা গিয়ে এখানে যদি n সংখ্যক থাকে তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেটা বলছি আমি সমান্তর ধারা দিয়ে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সমান্তর ধারার যোগফল, সেটাই করছে এখানে আলটিমেটলি একটা একটা উপরে তুললে এটাই করছে, এই যে আমি যা করছি সেটাই। ওকে, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে খুবই নর্মাল, সেটা হচ্ছে এই ইটটা শোয়ানো অবস্থায় ছিল, সেটাকে আমরা এভাবে খারাপ অবস্থায় তুলে দিছি। তাহলে ভরকেন্দ্র উলম্ব সরণ কত? প্রথমে ওর ভরকেন্দ্র ছিল হচ্ছে এই রেঞ্জে, এটা হচ্ছে ভূমি, ভূমিটাকে আমি ব্ল্যাক কালার দিই, এটা হচ্ছে ভূমি। তাহলে প্রথম ভরকেন্দ্র উলম্ব ভরকেন্দ্র ছিল এখানে, এইটা হচ্ছে কত স্মল এ, মানে এটাকে ক্যাপিটাল এইচ বলছে, তাহলে সেটাকে বলছে ক্যাপিটাল h/2। প্রথম ভরকেন্দ্রের অবস্থান ছিল এখানে, দ্বিতীয় ক্ষেত্রে ভরকেন্দ্র অবস্থান হয়ে গেছে এখানে। আলটিমেটলি এটাও হচ্ছে h, ওর এই ডিস্টেন্সটা এটা হচ্ছে h, আর এই লেন্থটা হচ্ছে, মানে এই লেন্থটা হচ্ছে h1, আর এই লেন্থটা হচ্ছে h2। তাহলে এবার ভরকেন্দ্র উলম্ব, এবার ভরকেন্দ্রের অবস্থানটা কোথায় চলে গেছে, সেটা হয়ে গেছে h2/2। তাহলে এখন ভরকেন্দ্র উলম্ব সরণ আলটিমেটলি এখান থেকে এইটুক না, তাহলে সেটা কি বড়টা থেকে ছোটোটা বিয়োগ, তাহলে mg ইন্টু এই এইচের জায়গায় আমার কী হবে, এইচের জায়গায় ভরকেন্দ্র উলম্ব সরণ আমরা বলছিলাম সেটা হচ্ছে কি h2/2 মাইনাস h1/2, সেটাই হচ্ছে আমার এখানে দেখাইছে আর কি। যদি 1/2কে যদি কমন নিয়ে ফেলি তাহলে mg ইন্টু h2 মাইনাস h1 ডিভাইডেড বাই 2। সো আমরা এগুলো করতে পারি, খুব নর্মাল, এগুলো বেসিক সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি এমসিকিউর জন্য। তো এই পার্টটা আমাদের এখানেই শেষ হলো। এরপরে আরেকটা পার্ট হচ্ছে হাতুড়ি দিয়ে কোনো একটা বস্তুকে বা প্যারেককে যদি আমি ঢুকাইতে চাই তাহলে এখানে আমার কৃতকাজ বা কি হবে না হবে সেগুলো আমার একটু এখন দেখা লাগবে। এই যে হাতুড়ি দিয়ে এখানে 4টা কন্ডিশন দিচ্ছে, এই যে একটা পেরেক দিছে, একটা হচ্ছে এভাবে ভূপৃষ্ঠের উপরে আছে, উপর থেকে আমি হাতুড়িটা দিয়ে মারবো ওকে, হ্যাঁ এটার উপর হাতুড়ি দিয়ে এটার উপর বাড়ি দিলে এটা ভেতরে ঢুকবে। তাহলে যদি এক্স পরিমাণ যদি ভেতরে ঢুকে তাহলে আমরা কি বলতে পারি, এই যে হাতুড়ির মধ্যে যেটুকু শক্তি জমা থাকবে সেই শক্তিটাই এটার কাজ করতে সাহায্য করবে। তাহলে এই পেরেকের উপরে হাতুড়ি বল প্রয়োগ করতেছে এফ বল, সেই এফ বলের কারণে সে এক্স পরিমাণ ভেতরে ঢুকতেছে, তাহলে এফ আর এক্স এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কারণ বলও নিচের দিকে সরণও নিচের দিকে হচ্ছে, তাহলে একই ডাইরেকশন হলে cos 0 ডিগ্রি, তাই cos 0 = 1 হয়ে যায়। তাহলে এই কৃত কাজটা কত, এই যে হাতুড়ির মধ্যে যেটুকু শক্তি জমা হচ্ছে সেটা, তাহলে হাতুড়ি যদি v বেগে আমি চালাই তাহলে হাতুড়ির মধ্যে একটা কি থাকবে, গতিশক্তি থাকবে। আবার হাতুড়িটা যে আমি এই উচ্চতা থেকে এটার উপর ফেলতেছি, তাহলে হাতুড়ির মধ্যে জমা থাকা বিভব শক্তিটাও ওর উপর কাজ সৃষ্টি করতে সাহায্য করবে। তাহলে এই দুইটার যোগফল হবে এটা, আমরা ম্যাথ করার সময় এগুলো দেখব। আবার যখন প্যারেক হবে উপরের দিকে, প্যারেক হচ্ছে উপরের দিকে, আমি হাতুড়িটাকে নিচ থেকে এভাবে করে কি করব, বাড়ি দিব, বিবেগে তাও উপরের দিকে বাড়ি দিচ্ছি, তাহলে হাফ mv², এটা হচ্ছে হাতুড়ির গতিশক্তি। এখন হাতুড়িটার হচ্ছে আমি উপরের দিকে বল প্রয়োগ করতেছি, তাহলে হাতুড়ির বিভব শক্তি কিন্তু নিচের দিকে, তাহলে এই গতিশক্তি থেকে কিছু পরিমাণ বিভব শক্তি নিচের দিকে বাদ পড়ে যাবে, তাহলে নিচের দিকে কিছু বিভব শক্তি বাদ পড়ে যাওয়া মানে কি, সেটা এই এইচ উচ্চতা থেকে যেহেতু পড়তেছে তাহলে mgh, এটা ইকুয়ালস টু কত, তাহলে এইটারও এফ বল প্রয়োগ করতেছে, সরানো হচ্ছে সেম ডাইরেকশনে, তাহলে কৃত কাজ হচ্ছে fx।
আর যদি আনুভূমিকভাবে তাহলে এখানে কোনো না, এটা হচ্ছে এফ বল প্রয়োগ করতেছি, এক্স পরিমাণ ঢুকতেছে, তাহলে এখানে কোনো কি হবে না, অভিকর্ষজ বল দ্বারা বিভব শক্তি কোনো জমা হবে না, কারণ অভিকর্ষজ বল দ্বারা বিভব শক্তি জমা হয় যখন আমি উপরে নিচে কোনো উলম্ব কোনো সরণ ঘটাই বা উলম্ব কোনো উচ্চতা অতিক্রম করে তখন। তাহলে এখানে অনলি কি ভি বেগে কী করতেছে, এই হাতুড়িটা চালাচ্ছে, এখানেও ঠিক সেম ভি বেগেই চালাইছিল, এখানেও ভি বেগে চালাইছে, তাহলে এখানে ভি বেগে চালাইলে হাতুড়ির বিভব শক্তি গতিশক্তিটাই এখানে আলটিমেটলি ভি স্কোয়ারটাই হচ্ছে কি কাজ সৃষ্টি করবে। আবার যদি একটা পাথরকে একটা ইটকে আমি একটা ইয়ার উপর ফেলবো, তাহলে ইটকে ফেলে দিব উপর থেকে, তাহলে ওর ইউ ইকুয়ালস টু 0, তাহলে ওর এখানে যেইটুকু পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে এইচ পরিমাণ, তাহলে ওই বিভব শক্তিটাই ওর মানে এইচ পরিমাণ উচ্চতা থেকে যদি হাতুড়িটা পাথরটাকে ফেলে দিই প্যারেকের উপরে, তাহলে এই যেটুকু পরিমাণ ওর বিভব শক্তি জমা হয়েছে সেই বিভব শক্তিটাই ওর কাজ সৃষ্টি করবে। তাহলে এই প্যারেকের উপর মনে করি এফ বল নিচের দিকে ক্রিয়া করতেছে এবং সেটা এক্স পরিমাণ ঢুকবে, এই যে এক্স পরিমাণ ঢুকছে, তাহলে আমরা কি বলতে পারি, এই পাথরের জন্য আমাদের বিভব শক্তি কিন্তু এমজি, এইচ বলবো না, এখানে কিন্তু কি হবে, পাথরটা কিন্তু এইচ পর্যন্ত নামার পরে আরও এক্স পর্যন্ত ওর ভরকেন্দ্র মানে এক্স পর্যন্ত ও নামবে, তাহলে ভরকেন্দ্র উলম্ব সরণ কী হবে, এমজি ইন্টু এইচ প্লাস এক্স, তাহলে এমজি ইন্টু এইচ প্লাস এক্স এটাই হচ্ছে ওর বিভব শক্তি জমা হয়েছে, সেই বিভব শক্তিটা কাজে পরিণত হবে, সেটা হচ্ছে এফ এক্স। বুঝাতে পারছি? এটা কিন্তু আমরা একটু আগেই বলছিলাম, যদি এক্স পরিমাণ নিচে যায় মানে কি এই পাথরটা কিন্তু এইচ পরিমাণ নেমে কিন্তু এখানে থেমে যায় না, সে কিন্তু আরও এক্স পরিমাণ নিচে গেছে, তাই এখানে এইচ প্লাস এক্স হয়েছে এমজি ইন্টু এইচ প্লাস এক্স, এটা হচ্ছে ওর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে, সেই বিভব শক্তিটা এখানে কৃত কাজ করছে, যেটা আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে পাই আর কি। গেল। এরপরে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না, আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, এটা আপনারা ভিডিওটা পজ করে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। আমরা লাস্ট যেই পার্টটা আছে সামান্য করে সেটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে কাজ শক্তির কয়েকটা অপ্রচলিত একক, যেগুলো আমরা সচরাচর বিভিন্ন ভর্তি পরীক্ষায় বুয়েট চুয়েট এইসব ভর্তি পরীক্ষায় এই এককগুলো ইউজ করে স্যাররা কোয়েশ্চেন দিয়ে থাকে। কীরকম, সারা বিশ্বব্যাপী পরিমাপের এসআই পদ্ধতি প্রচলন হওয়ায় এখন কাজ পরিমাপ করা হয় কেবলমাত্র জুল এককে। এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল, জুল হচ্ছে কাজের একক। কিন্তু এসআই পদ্ধতি প্রচলনের পূর্বে বেশ কয়েকটি একক প্রচলিত ছিল, যেগুলো এই অপ্রচলিত এককগুলোর মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে আর্গ, হ্যাঁ, তারপর একটা আছে ফুট পাউন্ডাল, একটা আছে গ্রাম সেন্টিমিটার, একটা আছে ফুট পাউন্ড, একটা আছে কিলোগ্রাম মিটার। তবে প্রথম দুটি পরম একক কোনটা আর্গ ও ফুট পাউন্ডাল হচ্ছে পরম একক, এবং শেষের তিনটি হচ্ছে অভিকর্ষীয় একক নামে পরিচিত ছিল। বর্তমানে প্রচলিত জুল এককে তখন এমকেএস পদ্ধতিতে পরম একক বলা হতো। এমকেএস, হ্যাঁ, কারণ যদি দৈর্ঘ্য হচ্ছে মিটার আর হচ্ছে ভরকে কেজিতে মাপা হয়, সেই সিস্টেমটা হচ্ছে কি এমকেএস পদ্ধতি, যেটা আমরা এসআই পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ইউনিটস বলি আর কি। তাহলে এই আর্ক পদ্ধতিটা কি আমরা দেখি। সিজিএস পদ্ধতিতে আসলে আমরা এমকেএস পদ্ধতিতে কৃতকাজের একক হচ্ছে জুল। সিজিএস পদ্ধতিতে, সিজিএস মানে কি আমরা কি জানি, এমকেএস, সিজিএস সবাই জানেন, এফপিএস। আমি শর্টকাটে মনে রাখার জন্য এভাবে বলি এমকেএস, এটা যদিও এমকেএস মানে হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার হবে, ভরের একক কেজিতে হবে, আর এটা হচ্ছে সিস্টেম, তবে আমি এটাকে শর্টকাটে বলি সময়ের একক সেকেন্ড, কারণ আমরা দৈর্ঘ্য ভর সময় এই তিনটাই কাউন্ট করি সবসময়। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য হবে সেন্টিমিটার, ভর হবে গ্রাম এককে, আর সময় হবে সেকেন্ড এককে, যদিও এই এস দিয়ে সেকেন্ড বোঝাই না, এই এস দিয়ে এমনি সিস্টেম বোঝায় আর কি। যাই হোক, তাও আমি সময়কে সবসময় যে সেকেন্ডে আমরা ইউজ করি সচরাচর সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এফপিএস পদ্ধতিতে কিসের একক, দৈর্ঘ্যের একক ফিট, তারপর ভরের একক হচ্ছে পাউন্ডাল না পাউন্ডকে এলবি দিয়ে প্রকাশ করা হয়, আর সময়ের একক সেকেন্ড। যাই হোক, তাহলে আর্ক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমাদের কৃতকাজ। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক। কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে, আচ্ছা যাই হোক, এক ডাইন বল প্রয়োগ করলে, কারণ এখানে আমরা যদি এগুলোকে সেন্টিমিটার মিটার এককে, নিউটন মানে কি জানি আমরা, নিউটন মানে হচ্ছে বল মানে হচ্ছে আমরা কি জানি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এই কেজিকে যদি আমরা গ্রাম, মিটারকে যদি আমরা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 করি, তখন এটা হয়ে যাবে কি ডাইনে পরিণত হয়ে যাবে। আর মিটারটাকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে ডাইন সেন্টিমিটার, তার মানে 10⁻⁷ আর্ক, এটা মনে রাখবো। 1 জুল সমান 10⁻⁷ আর্ক, এই জিনিসটা মনে রাখবো। 1 জুল সমান 10⁻⁷ আর্ক, ঠিক আছে, গেল। আর ফুট পাউন্ডাল হচ্ছে এফপিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে ফুট পাউন্ডাল। এগুলো হচ্ছে আমরা থিওরিটিক্যাল ক্লাসে কথাবার্তা বলি, এইগুলো সচরাচর এখানে আর কথা না বলি। তবে এদের মধ্যে যেই সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। 1 ফুট পাউন্ডাল
মানে হচ্ছে 1 পাউন্ডাল ইন্টু 1 ফুট ইকুয়ালস টু কত বলা চলে হচ্ছে 4.2 ইন্টু 10⁵ ডাইন সেন্টিমিটার কিংবা 4.2 ইন্টু 10⁵ আর্গ কিংবা 0.042 জুল। তাহলে 1 জুল ইকুয়ালস টু 23.73 ফুট পাউন্ডাল। আর গ্রাম সেন্টিমিটার এককে যদি বলা হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 980 ডাইন সেন্টিমিটার কিংবা 980 আর্গ। তারপর ফুট পাউন্ড হিসাবে 1 ফুট পাউন্ড ইকুয়ালস টু 32.2 পাউন্ডাল বলা হয়। আর 32.2 ফুট পাউন্ডাল আর কি। তো 32.2 ফুট পাউন্ডাল ইকুয়ালস টু 1.356 জুল। এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা কীভাবে কী করা না করে এগুলো এখানে দেখানোর বিষয় না, এটা আমরা শর্টকাট ওয়েতে আমরা কীভাবে মনে রাখবো সেগুলো বলতেছি। তো এইগুলো আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে এদের মধ্যে সম্পর্কগুলো আপনারা মনে রাখতে পারবেন বা কীভাবে আসবে। মানে মেইন কথা হচ্ছে এককগুলা গ্রাম সেন্টিমিটার বললে ভরকে গ্রামে আর দৈর্ঘ্যকে সেন্টিমিটার নেবেন, ফুট পাউন্ডাল বললে দৈর্ঘ্যকে ফুট আর ওজনকে পাউন্ডালে নেবেন, এইগুলো আর কি। তো এইভাবে কী করতে হয় সেগুলো এখান থেকে আপনারা দেখে বের করে ফেলতে পারেন সচরাচর। তো এইগুলো নিয়ে এত কথা না বলি। কিলোগ্রাম মিটার মানে 1 কিলোগ্রাম মিটার মানে হচ্ছে 9.8 জুল। মানে 1 কিলোগ্রাম মিটার মানে হচ্ছে 1 কিলোগ্রাম ওয়েট 1 মিটার। তাহলে 1 মিটার থাকবে। আর 1 কিলোগ্রাম ওয়েট মানে কি, 1 কিলোগ্রাম ওয়েট মানে হচ্ছে 1 কেজিকে 9.8 দিয়ে গুণ করে 9.8 নিউটন পাই, সেটাই করছে। ঠিক সেম এখানে ফুট পাউন্ড মানে কি, এখানে বলা হয়েছে এক পাউন্ডের ওজনকে 1 পাউন্ডকে ওজনে পরিণত করছে, তার সাথে ফুট গুণ করছে। ঠিক সেম গ্রাম সেন্টিমিটারকে 1 গ্রামকে আপনার কিসে পরিণত করছে, 1 গ্রামকে 980 ডাইনে পরিণত করছে, তার সাথে 1 সেন্টিমিটার গুণ করছে। এই তিনটা হচ্ছে কি আমাদের অভিকর্ষীয় একক। আর প্রথম দুটো হচ্ছে পরম একক, যেখানের মধ্যে আমরা আসলে 9.8 বা সামথিং মানে এরকম ওজনে পরিণত করি নাই আর কি। এগুলোতে কিন্তু ওজনে পরিণত করছি, 1 গ্রামকে ওজনে পরিণত করছি, 1 পাউন্ডকে ওজনে পরিণত করছি, 1 কিলোগ্রামকে ওজনে পরিণত করছি। এই যে দেখেন ওজনে পরিণত করছি, এই যে দেখেন ওজনে পরিণত করছি, এই যে দেখেন ওজনে পরিণত করছি। তারপর তার সাথে এই যে সেন্টিমিটার, ফিট, মিটার গুণ করে যা হয় এগুলো দেখছি। আচ্ছা, বহুত কথা বলে ফেলছি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে এইটুক পর্যন্ত রাখি। আমরা পরে কোনো একটা ক্লাসে শর্টকাট টেকনিক নিয়ে এমসিকিউ সলভিং কীভাবে কী করতে হবে এরকম একটা ছোট একটা শর্ট ভিডিওতে হয়তো বা 2-1টা শর্টকাট ট্রিক্স নিয়ে কথা বলবো। তবে আমাদের থিওরির পড়া এইটুক আমরা শর্টকাটে শেষ করার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।